গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনও শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শিগগির করে ফেলুন, আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে লেখিকা মুস্কান ডালিয়ার কলমে একটি দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার গল্প। স্যামুয়েল ডাচ হারিয়ে গেছেন অ্যাটলান্টিসের বৃহৎ সমুদ্রে। তিনি অ্যাটলান্টিসের বুকে দেখেছিলেন এক রহস্যময় নীল দ্বীপ। কী কারণে তার রং নীল, কী রহস্য লুকিয়ে রয়েছে সেখানে? শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা মুস্কান ডালিয়ার কলমে রহস্যময় নীল দ্বীপ। প্রতি বছর অ্যানিভার্সারিতে প্রিয়তমা স্ত্রী রোজারিওকে সারপ্রাইজ দিয়ে থাকেন অরুণাভ বসু। স্ত্রীকে বড় ভালোবাসেন তিনি। হাজার শ্বেতাঙ্গদের ভিড়ে রোজারিওর মতো একজন রূপসী, তার মতো একজন বাঙালি যুবককে কিভাবে পছন্দ করে নিয়েছিল তা আজও তার ধারণার বাইরে। রোজারিওর কাছে সেদিনের মতো আজও তিনি টল, ডার্ক, হ্যান্ডসাম, এক কথায় পারফেক্ট সুপুরুষ। লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তাদের পরিচয়, ধীরে ধীরে সেটা বন্ধুত্ব, আর আজ আরও অনেক গভীরতায় এসে রয়েছে তাদের সম্পর্ক। তবে যার জন্য তাদের এই সম্পর্ক, তিনি হলেন প্রফেসর ডাচ, অরুণাভ বসু ও রোজেরিও স্মিথের পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু। ডাচ সাহেবও সন্তানের মতোই স্নেহ করেন এই দুই ছাত্রছাত্রীকে। ওদের বয়স যখন 30-এর কাছাকাছি, তখন মিস্টার উইলসনের সাথে বাগদান ছেড়ে রোজারিও চলে আসেন অরুণাভর কাছে। তখনই ডাচ সাহেবই তাদের দেখাশোনা করেন, নিজের বাড়িতে সমাদরে আশ্রয় দেন, নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেন। তখন থেকেই একসাথে ওরা ডাচ সাহেবের রসায়নগারে কাজ করতে থাকে। দুজনের বয়সই এখন 36। ডাচ সাহেবের বয়স প্রায় 70-এর কাছাকাছি। তার বাংলোতেই একটা নিজস্ব রসায়নগার রয়েছে। বিভিন্ন জিনিস উদ্ভাবনে তার অনেক বড় অবদান। রোজারিও অর্থাৎ রোজকে তিনি কন্যাশ্রেহে রেখেছেন। রোজের পছন্দ নানা উদ্ভিদ, ফুল, ফল নিয়ে গবেষণা করা। অদ্ভুত সুন্দর সুন্দর ফুলের উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন রোজারিও। তার বাংলোতে হাজার ফুলের সমারোহ। অন্যদিকে বাঙালি সায়েন্টিস্ট অরুণাভ বসু রিসার্চ করেন পশু পাখি নিয়ে, কিভাবে নিজেরাই তারা নিজেদের রক্ষা করতে পারে, প্রতিকূলতার সাথে কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে পারে, কিভাবে তাদের শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলেও তারা বেঁচে থাকতে পারে, সেই নিয়েই তার গবেষণা। পশু পাখির জন্য একটা চিকিৎসালয়ও খুলেছেন তিনি। প্রফেসর ডাচ তো আরও ঊর্ধ্বে। তিনি বিখ্যাত হয়েছেন ছোট একটা জেট প্লেন বানিয়ে, যেটা খুব অল্প সময়ে আটলান্টিকের ওপর দিয়ে উড়ে যেতে পারে নির্দ্বিধায়। ভয়ঙ্কর দুর্যোগের সময়ও তার বিশেষ ক্ষতির সম্ভাবনা নেই। তাছাড়া ওয়্যারলেস কানেকশনের জন্য রিসার্চ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। রোজ তার নিত্য সাথী। 31 জানুয়ারি ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। ডাচ বললেন রোজারিওকে ভারত থেকে ঘুরিয়ে আনতে। তিনি নিজেও এসেছেন কলকাতায়, তবে কলকাতার আবহাওয়া রপ্ত করতে পারেননি। তাই সিমলার পাহাড়ি এলাকায় সুন্দর একটি বাংলো বানিয়েছেন বাসু। সিমলায় আসাই যায়, বাবা মা নেই, আত্মীয় স্বজনদের সাথেও তেমন ঘনিষ্ঠতা নেই, নিজস্ব বাংলো খালিই পড়ে আছে। কিন্তু বাসুর ইচ্ছা নতুন কিছু করার। রোজারিওকে সারপ্রাইজ দিতে তিনি বড় ভালোবাসেন। কিন্তু কি করলে খুশি হবে রোজ? অ্যানিভার্সারির তো দেরি নেই, কি করা যায় ভাবতে লাগলেন অরুণাভ বসু। পেয়েছি পেয়েছি পেয়েছি, আই হ্যাভ গট ইট, আমি পেয়ে গেছি। খুশি ভরা চিৎকার ভেসে এলো প্রফেসর ডাচের লাইব্রেরি থেকে। একটু দূরে লনে বসে কফির কাপে চুমুক দিচ্ছিলেন অরুণাভ বসু ও রোজারিও।
ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। শীত বিকালেই সন্ধ্যা নেমেছে টেমস নদীর তীরে। ম্যাপেলের রঙিন পাতাগুলো বরফের আস্তরণে সাদা দেখাচ্ছে। এমন সময় প্রফেসরের চিৎকার শুনে দুজনেই প্রায় দৌড়ে গেল ল্যাবের দিকে। একটা ঘড়ি হাতে দাঁড়িয়ে আছেন ডাচ সাহেব, ফর্সা মুখ, এই বয়সেও মাথা ভর্তি ধূসর লাল সোনালি চুল। গাল ভর্তি হাসি নিয়ে ওদের ভেতরে ডাকলেন, বললেন, আমি আমি পেরেছি বাসু, বাসু আমি পেরেছি, শেষ অব্দি আমি পেরেছি। আমার উদ্দেশ্য, আমার গবেষণা সফল হয়েছে। আমার বিশ্বাস আমার এই উদ্ভাবন দিয়ে মানুষের খুব উপকার হবে। আই এম ভেরি ভেরি গ্ল্যাড। ভীষণ খুশি বাসু, ভীষণ ভীষণ খুশি। কিন্তু এটা তো একটা ঘড়ি, কি বিশেষত্ব আছে এর মধ্যে? ও মাই লাভলি ডটার, তুমি আসলে বুঝতে পারছো না এটা কি? হ্যাঁ হ্যাঁ এটাকে শুধু ঘড়ি বলে ভেবো না। তাহলে এটা আমার নতুন আবিষ্কার, নিউ ইনভেনশন, ওয়্যারলেস কানেকশন। এরকম আরো একটা ঘড়ি অন্য একজনের হাতে থাকলে বহু বহু দূর থেকেও আমি তার সাথে যোগাযোগ রাখতে পারবো। এটা বাতাস তরঙ্গ আর কম্পনের মাধ্যমে সিগন্যাল পাবে, আর এই ঘড়ির মাধ্যমে আমি অন্যজনকে দেখতেও পাবো আর তার কথা শুনতেও পাবো। ওয়াও, গ্রেট ড্যাড, I am very proud of you. দু হাতে প্রফেসরকে জড়িয়ে ধরেন রোজ। চোখে জল এসে যায় প্রফেসরের। বিপত্নিক সন্তানহীন মানুষটা আজ ড্যাড শুনে তার নিজেকে সামলে রাখতে পারলেন না। আদর করে রোজের মাথায় হাত বুলিয়ে দিলেন। গড ব্লেস ইউ মাই চাইল্ড, গড ব্লেস ইউ। ঈশ্বর তোমার মঙ্গল করুন। সেদিন ভীষণ খুশিতে প্যাকেজিং খাবার না খেয়ে নিজের হাতে রান্না করলেন অরুণাভ বসু। ছোট থেকে একা থাকার সুবাদে রান্না তিনি ভালোই জানেন। আর আশ্চর্যের বিষয়, প্রফেসর ডাচ আর রোজারিও খুব ভালোবাসেন এই বাঙালি খাবার। রাতের খাওয়া শেষ হলো পরম তৃপ্তির সাথে। প্রফেসর ডাচ তখন আর্ম চেয়ারে বসে, সামনে টেবিলে বিয়ারের গ্লাস, হাতে চুরুট। একটু দূরে সোফায় বসে আছেন রোজ আর বাসু। বাইরে কনকনে ঠান্ডা থাকলেও ফায়ারপ্লেসের আগুনে রুমের ভেতরটা বেশ গরম। ড্যাড, আজ একটা গল্প শোনাবেন আমাদের? কতদিন আপনার কাছ থেকে গল্প শোনা হয়নি। প্রফেসরের কাছে আবদার করলেন রোজ। মৃদু হাসলেন ডাচ সাহেব। তারপরে বিয়ারে একটা ছোট্ট চুমুক দিয়ে বলতে শুরু করলেন তার জীবনে পাওয়া না পাওয়া, ইচ্ছা অনিচ্ছার গল্প। হঠাৎ করে রোজ প্রশ্ন করলেন, আচ্ছা ড্যাড, আপনার কি এমন কিছু ইচ্ছা আছে যা আজও পূর্ণ হয়নি? একটু থামলেন প্রফেসর। চুরুট থেকে এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আমার একটা ইচ্ছে আপাতত রয়েছে, যেটা হলো ইনভিজিবল ব্লু আইল্যান্ড যাওয়ার। ইনভিজিবল ব্লু আইল্যান্ড মানে? সে আবার কি? দ্বীপ অদৃশ্য হলে সেখানে যাবেন কিভাবে? আর কোথায় বা আছে এরকম নীল দ্বীপ? তার সন্ধানই বা পেলেন কোথায়? তোমাদের আমি আগেও বলেছি যে আমার বাবা ছিলেন একজন নাবিক, সেলের। জীবনের বেশিরভাগ সময়ে আটলান্টিকের বুকে ঘুরে বেড়িয়েছেন তিনি। এরকমই কোনো এক সফরে হঠাৎই তার দেখা মেলে এরকম অদৃশ্য নীল দ্বীপের। কিন্তু আশ্চর্যের কথা কি জানো, উনি বহু দূর থেকে রাতের অন্ধকারে নীল দ্বীপটি লক্ষ্য করেন, কিন্তু ঠিক দিনের আলোতে নীল দ্বীপটি অদৃশ্য হয়ে যায়। সেখানে শুধুই পড়ে থাকে ধু ধু বালির এক সামান্য দ্বীপ,
বাবা তার ডায়েরিতে তার সমুদ্র যাত্রার সমস্ত বর্ণনা লিপিবদ্ধ করে গেছেন। আমি সেই ডায়েরিটা পেয়েছি মাত্র 3 মাস আগে, জাস্ট 3 মান্থ এগো। বাবা সেবার অনেক খোঁজেও নীল দ্বীপটি দেখতে পাননি বলে চরম মনোকষ্টে ছিলেন। রাতের অন্ধকারে যেটা উজ্জ্বল ছিল সেটাই দিনের আলোয় সাধারণ। কেন? এই তথ্য জানতে শেষ পর্যন্ত নিজেই বেরিয়ে পড়েছিলেন তিনি দ্বীপটির রহস্য উদ্ধারে। বাট তারপর তিনি আর ফিরে আসেননি। কেউ বলে অভিশপ্ত বারমুডা ট্রায়াঙ্গেলে তিনি হারিয়ে যান চিরতরে। কিন্তু কিন্তু আমার মনে হয় কি জানো, যে ওই রহস্যময় দ্বীপে হারিয়ে গেছেন আমার বাবা। আর তাও ধরো প্রায় 50 বছর হয়ে গেল। আর সেই জন্যই আমি ওয়্যারলেস কানেকশন তৈরিতে মেতেছিলাম। আমি সেখানে যাব আমার নিজস্ব জেট প্লেনে, আর এই ওয়্যারলেস কানেকশন দিয়ে সব তথ্য পাঠাবো আমার ল্যাবে তোমাদের কাছে। আমি সব ব্যবস্থা করেই যাব। আরো একটা বিশেষত্ব কি জানো বাসু, ওই দ্বীপে শুধু রাতের অন্ধকারে অনেক নীল আলোর অস্তিত্ব দেখেছিলেন বাবা। ইয়েস, তিনি স্পষ্ট দেখেছিলেন আলোগুলো গুচ্ছাকার, অনেকটা ঠিক ওই ফুলের মতো দেখতে। ইয়েস, জাস্ট লাইক ফ্লাওয়ার। আমিও দেখতে চাই ওখানে আসলে কি আছে। কেন এই দ্বীপ দিনের আলোতে অদৃশ্য হয়ে গিয়েছিল বাবার চোখে? হাজার প্রশ্ন বাসু, হাজারটা প্রশ্ন বহু বছর ধরে আমার মনে রয়ে গেছে। আমার বিশ্বাস আমার সব প্রশ্নের উত্তর একমাত্র ওই দ্বীপেই পাওয়া যাবে। কিন্তু আমি তো আপনাকে যেতে দেব না ড্যাড। আচমকা প্রফেসরের পায়ের কাছে বসে তার 2 হাত আঁকড়ে ধরলেন রোজ। কেন দেবে না? কারণ উইলসনকে নাকচ করে বাসুকে বিয়ে করার পর বাবা মা ত্যাগ করেছেন আমায়। আমার বাবা মা, শিক্ষাগুরু সব কিছুই আপনি। আপনার কিছু ক্ষতি হলে আমি বাঁচব না ড্যাড। এতক্ষণে অরুণাভ বাসুও উঠে আসেন তার কাছে, বলেন, আমি যাব ড্যাড আপনার বাবার দেখা ওই নীল আলোর রহস্যময় অদৃশ্য দ্বীপে। আমাকে অনুমতি দিন। আপনার বাবার অসমাপ্ত কাজ আর আপনার ইচ্ছে পূরণ করতে আমি নিজে যেতে চাই। না, তা হয় না বাসু, তা হয় না। তুমি বুঝতে পারছো না, আটলান্টিক বড় ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। প্রতি মুহূর্তে সেখানে মৃত্যুর হাতছানি। সব জেনে শুনে মৃত্যুর মুখে তোমাকে ঠেলে দিতে পারবো না আমি। নো, ইটস ইম্পসিবল ফর মি। নো বাসু, নো। ড্যাড, অ্যানিভার্সারি গিফট হিসাবে আমি এই সফরের অনুমতি চাইছি আপনার কাছে। আমি আর বাসু দুজনেই যাব। আপনি অনুমতি দিন প্লিজ। না, তা হয় না রোজ। তোমরা তো জানো যে এমনিতেই আটলান্টিকে বারমুডা ট্রায়াঙ্গেলের অভিশাপ রয়েছে। নো, আমি এটা পারবো না। তোমরা ক্ষমা করো, প্লিজ ফরগিভ মি। জেনে বুঝে আমার 2 সন্তানকে মৃত্যুর মুখে পাঠাতে আমি অনুমতি দেব না। না, কিছুতেই না। কিন্তু নাছোড়বান্দা রোজ আর বাসু একটা সময় রাজি করিয়ে নেন প্রফেসরকে। প্রফেসর অনেক কষ্টে নিরুপায় হয়ে এক প্রকার বাধ্য হন সম্মতি দিতে। ঠিক হয় যাত্রা শুরু হবে ঠিক 2 দিন পর। এই 2 দিনে যাত্রার সমস্ত আয়োজন করে নিতে হবে। এরকম আরও 2টো ঘড়ি বানাতে হবে, একটা রোজ আর একটা বাসুর জন্য। নির্দিষ্ট সময়ে প্রফেসরের কাছ থেকে বিদায় নিলেন অরুণাভ
এবং রোজারিও। প্রফেসরের দুই চোখে জল টলমল করছে, বুকের ভেতরে একটা তীব্র কষ্ট অনুভব করছেন। কেমন যেন মনে হচ্ছে ওদের সাথে যদি খারাপ কিছু ঘটে যায় তবু ওরা শুনবে না। শেষমেশ প্রফেসর নিজের হাতে দুজনের কবজিতে পরিয়ে দিলেন ওয়্যারলেস কানেকশনের ঘড়ি। দুজনকে বুকের মধ্যে জড়িয়ে রাখলেন বেশ কিছুক্ষণ। তারপরে চোখের জল মুছে দুজনের কপালে চুমু খেলেন পরম স্নেহে। প্রফেসরের কাছ থেকে বিদায় নিয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে আকাশযানে চেপে বসলেন রোজ আর বাসু সেই রহস্যময় নীল দ্বীপে যাওয়ার পথে নির্দেশে। আরও বিভিন্ন রকম নির্দেশনা রেকর্ড করে ওদের সাথে দিলেন প্রফেসর ডাচ। সাথে দিলেন নাইট্রিক সালফিউরিক অ্যাসিডের কয়েকটি জার। খুব যত্ন করে সাবধানে প্যাকেট করে দিলেন সেগুলো। তার বাবার লেখা ডায়েরিতে তিনি দেখেছেন আটলান্টিকের বুকের ছোট ছোট দ্বীপে কিছু এমন প্রাণী বা গাছ থাকে যারা খুব বিষাক্ত এবং প্রাণঘাতী হয়। তাদের থেকে রক্ষা পাওয়ার উপায় হল অ্যাসিড। তাই ওদের রক্ষার্থে এগুলো দিলেন প্রফেসর। আগামীকাল রোজ আর বাসুর বিবাহ বার্ষিকী। নির্জন নীল দ্বীপে শুধু তারা দুজন, ভাবতেই মন খুশিতে ভরে গেল ওদের। প্রফেসরের নির্দেশনা মতো তীব্র গতিতে ওদের নিয়ে আকাশযান উড়ে চলল আটলান্টিকের ওপরে। একটা সময় পৌঁছে গেল তারা সেই দ্বীপে। সেখানে গিয়ে অবাক হলো ওরা। চারদিকে কোনো মানুষ তো দূরের কথা, একটা পাখিরও দেখা নেই। তখন গোধূলি বেলা, শান্ত দ্বীপ, চারদিকে শুধু জল আর জল। তবে পরিবেশ বড়ই মনোমুগ্ধকর। ওদের মনে হলো নীল সাগরের বুকে গোধূলির সূর্য যেন এক মোহময়ী আলপনা এঁকে দিয়েছে। রোজ আর বাসু ভালো করে লক্ষ্য করতে লাগলো চারপাশ। কিছু ছোট ছোট সামুদ্রিক প্রাণী দ্বীপের বালি মাটিতে আছে মনে হচ্ছে। কিছু জেলিফিশের মতো মাছও আছে। উদ্ভিদ হিসাবে কিছু লবণাক্ত সামুদ্রিক গাছ ছাড়া সেখানে আর কিচ্ছু নেই। সমগ্র দ্বীপ নিস্তব্ধ, জনমানবহীন। কি আছে এমন এই দ্বীপে? কোথায় এই দ্বীপের নীল রং? কেন এই দ্বীপের রং সকাল হলেই হারিয়ে যায়? এটার রং কি সত্যি হারিয়ে যায় নিজে থেকে? হারালে কোথায় হারায়? আর তাছাড়া একটা জলজান্ত দ্বীপ তার রং কিভাবেই বা হারায়? এই তো ওরা দ্বীপে নেমেছে, কই কিছু অস্বাভাবিক তো মনে হচ্ছে না। এটা তো একটা সাধারণ দ্বীপের মতোই। তাহলে কি এটা ইনভিজিবল ব্লু আইল্যান্ড নয়? না, প্রফেসর কি ভুল তথ্য দেবেন? না না না, প্রফেসর তো ভুল তথ্য দেবেন না, কারণ তিনি আর তার বাবার ডায়েরি পড়ে এই ম্যাপ জেনেছেন। আর তারই দেওয়া পথ নির্দেশনা মতোই এই দ্বীপে এসে পৌঁছেছে তারা। আচ্ছা, এখানে কি আর কেউ আসেনি কোনোদিন? কোনো জাহাজ বা কোনো নাবিক? তাহলে এই অদৃশ্য ব্লু দ্বীপের কথা কেন আজও কেউ জানায়নি? এখানেই চিরকালের মতো হারিয়ে গেছেন প্রফেসরের বাবা, কিন্তু কিভাবে? সেটাই যে সব থেকে বড় প্রশ্ন। আচ্ছা, প্রফেসরের বাবা বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাননি তো? বারমুডা ট্রায়াঙ্গেলের কথা মনে পড়তেই গা ছমছম করে উঠল বাসুর। এই জনমানব শূন্য দ্বীপে তারা একদম একা। তবে ভয়ের তেমন কিছু নেই। প্রফেসর ওদের সাথে দিয়েছেন খুবই উন্নত মানের একটি বাইনোকুলার, যা দিয়ে বহু দূর পর্যন্ত দেখা যাবে। জেট প্লেনের সাথেই লাগোয়া ওদের তাঁবু, যা ভীষণ শক্তিশালী আর শীততাপ নিয়ন্ত্রিত। প্রফেসরের তারিফ না করে পারলেন না অরুণাভ। ওদিকে ব্যাটারি চালিত স্টোভে কফি বানিয়ে নিয়েছেন রোজ। তিনি শিশুর মতো আনন্দে নেচে বেড়াচ্ছেন, যেন এই উদার মুক্ত দ্বীপ তার জন্যই অপেক্ষমান ছিল। দ্বীপটা যে বেশ বড় তা আকাশযান থেকেই দেখেছেন বাসু। তবে প্রফেসর যে নীল আলোর কথা বলেছেন তা কোথাও দেখতে পেলেন না অরুণাভ বাসু। রাত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে শীত। কফি হাতে ফোল্ডিং চেয়ারে বসে আছেন বাসু। এমন সময় পেছনে খুব চেনা একটা মিষ্টি সুগন্ধ। পেছন ফিরতেই দেখলেন অপূর্ব সুন্দর মোহময়ী নাইট গাউনে দাঁড়িয়ে আছেন রোজ। একটা মুহূর্তে যেন 35 থেকে তার বয়স নেমে গেছে 20-এ। সমস্ত চিন্তা ভয় দূরে সরিয়ে রেখে বাসু দু হাতে জড়িয়ে ধরলেন স্ত্রীকে।
মিলিয়ে দিলেন ঠোঁটের ওপরে উষ্ণ ঠোঁট। নিঃশ্বাস গাঢ় থেকে গাঢ়তর হলো। দুজনে চললেন টেন্টের ভেতরে। রোজারিওকে শুইয়ে দিলেন বিছানায়। হাতের ঘড়ি তখন জানান দিচ্ছে রাত 12টা। প্রবল ভালোবাসার বেগে তারপরে কেটে গেল বেশ কিছুক্ষণ। ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছেন রোজ। এত শীতেও রোজের কপালে বিন্দু বিন্দু ঘাম। বাসু আদর করে চুমু এঁকে দিলেন তার স্ত্রীর কপালে। অনাবৃত দেহটা জড়িয়ে ধরে মুড়ে নিলেন গরম ব্ল্যাঙ্কেটে। তারপরে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লেন পরম শান্তিতে। হঠাৎ করেই ঘুম ভেঙে গেল বাসুর। দেখলেন রোজ কেমন সম্মোহিতের মতো উঠে যাচ্ছে বিছানা ছেড়ে। টেন্টের বাইরেটা তখন উজ্জ্বল দেখাচ্ছে। একটা মৃদু গানের সুর ভেসে আসছে হাওয়ায়, অনেকটা সানাইয়ের মতো। কিন্তু বিশাল আটলান্টিকের বুকে এই নির্জন দ্বীপে সানাইয়ের শব্দ আসবে কোথা থেকে? এক মুহূর্ত দেরি না করে সবল হাতে স্ত্রীকে কাছে টেনে নেন বাসু। বলেন, রোজ, কোথায় যাচ্ছ তুমি এত রাতে? শুনতে পাচ্ছ বাসু, কি সুন্দর মিউজিক। হ্যাঁ, একটা মিউজিক তো শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু প্লিজ তুমি এভাবে এখন বাইরে যেও না। ভুলে গেলে প্রফেসর আমাদের কি বলেছেন? কিন্তু ওরু দেখো কেমন নীলচে আলো। ওই নীলচে আলো আসছে কোথা থেকে? জানি না রোজ, তবে তুমি বাইরে যেও না। সকাল হলে দুজনে মিলে দ্বীপটা ঘুরে দেখা যাবে। এখন শুয়ে পড়ো প্লিজ। বলে রোজকে প্রায় জোর করে বাইরে যাওয়া থেকে নিরস্ত করলেন বাসু। অনেক বুঝিয়ে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন অরুণাভ। কিন্তু ঘুম আর এলো না সেভাবে। অবাক হয়ে ওরা অনুভব করল সত্যি একটা মৃদু অপার্থিব সুর আর একটা উজ্জ্বল নীল আলোর আভা টেন্টের মোটা পর্দা ভেদ করে ছড়িয়ে পড়েছে টেন্টের দেওয়ালে। ওয়্যারলেস কানেকশনে ওয়াচে বিপ বিপ শব্দ হলো। তবে কি প্রফেসর কানেক্টেড হতে চাইছেন? বিছানা ছেড়ে উঠে বসে গ্যাজেট অন করল রোজারিও। ওয়্যারলেস কানেকশন অন করে রোজ দেখলেন ও প্রান্ত থেকে কোনো সাড়া এলো না। তার মানে প্রফেসর এখন ঘুমোচ্ছেন। তাহলে ওই বিপ বিপ শব্দটা কিসের? বাইরে থেকে আসছে কি? কিন্তু যাই হোক না কেন, এত রাতে বাইরে যাওয়া সত্যিই ঠিক না। ড্যাড বারবার রাতে বাইরে বেরোতে নিষেধ করে দিয়েছেন। হাতের ঘড়ি জানান দিচ্ছে রাত 3:17। ওরা আবার ঘুমানোর চেষ্টা করল। ভোরের দিকে ঘুমিয়েই পড়েছিলেন দুজনে। ঘুম ভাঙতেই দেখলেন বাইরেটা সকালের আলোয় ভরে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সকাল 10:05। বিপ বিপ শব্দটা এখন আর নেই। ঠিক এই সময় ওয়্যারলেস কানেকশন ওয়াচের আলো জ্বলতে দেখে ওরা গ্যাজেটটা অন করলেন। দেখতে পেলেন প্রফেসর বসে আছেন আর্মচেয়ারে, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ওরা কিন্তু হাসি মুখে শুভ সকাল জানালেন। ওদের খুশি ভরা মুখ দেখে প্রফেসর কিছুটা আশ্বস্ত হলেন। তারপরে বললেন, কাল রাতে তোমাদের কিছু অসুবিধা হয়েছে কি? না তো, কিছুই হয়নি ড্যাড। না না না, এটা হতে পারে না, ইটস ইম্পসিবল। দেখো দেখো, কাল রাতে তোমরা যে বিপ বিপ শব্দটা পেয়েছো, ওটা আসলে বিপদ সঙ্গে। আমার কাছে তার মেসেজ এসেছে। তোমরা যখন ওয়্যারলেস কানেকশন করেছিলে, আমি সে সময় ঘুমিয়েছিলাম আর কানেক্ট পাইনি। তারপর থেকে আমি বাকি রাতটুকু খুব চিন্তার মধ্যে ছিলাম। এমন ভুল যেন আর কোনোদিনও না হয়। তোমরা ভুলেও গ্যাজেট অফ করবে না, কেমন? আমি যে ডিরেকশন দিয়েছি ওটা ফলো করতে থাকো। জাস্ট ফলো ইট। আসলে বুঝতে পারিনি, সরি ড্যাড, আর ভুল হবে না। আচ্ছা, একটা কথা বলো তো, যে কাল রাতে কি তেমন অস্বাভাবিক কিছু দেখেছো? রোজ আর কিছুমাত্র না লুকিয়ে সব বললেন প্রফেসরকে। উনি চুপ করে শুনলেন সব। তারপরে বললেন,
যতটা পারবে দ্বীপ ঘুরে দেখবে। আর হ্যাঁ শোনো, জেট প্লেন থেকে বেশি দূরে কিন্তু যাবে না, যেন প্রয়োজন হলেই ওতে চেপে পড়তে পারো। আমি চাই খুব শিগগির ফিরে এসো তোমরা। আমার খুব চিন্তা হচ্ছে তোমাদের নিয়ে, জানো তো। অরুণাভ এতক্ষণে কফি বানিয়ে নিয়েছেন। শীত যেন আজ বড্ড বেশি। হু হু করে আটলান্টিকের হাওয়া কাঁপুনি ধরিয়ে দিচ্ছে হাড়ের ভেতর। কফি খেয়ে ওরা গ্যাজেট অন করে বাইরে বেরিয়ে এলেন। প্রফেসর নিজেও পরিষ্কার দেখতে পাচ্ছিলেন সবকিছু। ওরা এগিয়ে গেলেন অনেকটা দূর। এমন সময় হঠাৎই বিপ বিপ শব্দ। প্রফেসর সজাগ হয়ে থেমে যেতে বললেন। ভালো করে লক্ষ্য করলেন চারপাশে গভীর নিস্তব্ধতা। কোথাও কিচ্ছু নেই, একটা গাছও না, ধুধু দ্বীপ। তবু এই সংকেত কেন এলো? প্রফেসর বললেন সারা জায়গাটা খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে, আর তার জন্য পায়ে হাঁটা যাবে না। ওদের জেট প্লেনে উঠে বাইনোকুলার দিয়ে সব লক্ষ্য করতে বললেন। যেখানে যেখানে ওই বিপদ সংকেত পাওয়া যাবে সেই সব জায়গা তীক্ষ্ণভাবে মার্ক করতে নির্দেশ দিলেন প্রফেসর। ওরা তাই করলেন। ওয়াচ কানেকশন অন করে অরুণাভ রাখলেন বাইনোকুলারের সামনে। প্রফেসর নিজেও দেখতে পাচ্ছিলেন সবকিছু। হঠাৎ করেই বিস্ময়ে চিৎকার করে উঠলেন প্রফেসর। বললেন, লোক বাসু, লোক বাসু, দেখো, খুব খুব গভীর ভাবে দেখো, দেখো, কিছু কিছু বুঝতে পারছো? রোজ আর বাসু দুজনেই উৎসুক দৃষ্টিতে তাকালেন প্রফেসরের দিকে। কি দেখতে পাচ্ছেন তিনি, যা ওরা এই দ্বীপে দাঁড়িয়েও দেখতে পাচ্ছে না? প্রফেসর ডাচ যেভাবে বললেন সেভাবে বাসু আর রোজ দুজনেই উৎসুকভাবে চোখ রাখলেন বাইনোকুলারে। হ্যাঁ, এবারে বোঝা যাচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম দাগ রয়েছে আইল্যান্ডের বালির মাটিতে, বেশ কিছু জায়গা জুড়ে। মনে হচ্ছে যেন করাত দিয়ে কেউ চিরে রেখেছে মাটি, অথবা সরু নখের আঁচড়ের লম্বা দাগ। কখনো মনে হচ্ছে অনেকগুলো অক্টোপাস যেন মাটি ফুঁড়ে চলে গেছে নিচে। তবে দাগগুলো আসলে যে কিসের সেটা বোঝা যাচ্ছে না মোটেই। কেমন যেন মনে হচ্ছে কোনো কিছু রয়েছে ওই দাগগুলোর আড়ালে। কি আছে ওখানে? কিসের জন্য ওর এত কাছাকাছি যেতেই বিপদ সংকেত পাওয়া গেল? কই, কিছু তো তেমন বোঝা যাচ্ছে না। ধন্দে পড়লে দুজন। প্রফেসর বললেন, এক কাজ করো, তোমরা তোমরা ফিরে যাও টেন্টে। হ্যাঁ, যে নীলাভ আলোর বিচ্ছুরণ তোমরা দেখেছিলে সেটা সেটা দিনের আলোয় দেখা যাচ্ছে না, এমন তো? আপাতত এক কাজ করো, তোমরা টেন্টে গিয়ে বিশ্রাম নাও, জাস্ট টেক রেস্ট। ঠিক দুপুর 1টায়, হ্যাঁ ঠিক দুপুর 1টায় আমি গ্যাজেট অন করে দেব। ততক্ষণে বাসু তুমি কাজ করো তো, সালফিউরিক আর নাইট্রিক অ্যাসিডের যে জারগুলো তোমাদের দিয়েছিলাম সেটা খুব সাবধানে রাখো, ওকে? ওটাই একমাত্র কাজে আসবে বলে মনে হচ্ছে। আর হ্যাঁ শোনো, দুপুরে আরো তীক্ষ্ণ নজর রাখতে হবে, বুঝলে? দেখতে হবে কোনো ক্লু পাওয়া যায় কিনা, মানে কিছু তো পাওয়া যাবেই। হ্যাঁ, আর 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 সন্ধ্যার আগেই তোমাদের টেন্টে কিন্তু ঢুকে পড়তে হবে। মনে হচ্ছে রাত ছাড়া কিছু বোঝা যাবে না। গ্যাজেট অফ করলেন প্রফেসর, কিন্তু অরুণাভ বাসু জেট থামালেন না। প্লেনের অভিমুখ পরিবর্তন করে চললেন অন্য প্রান্তে। না, এখানে কোনো বিপ বিপ শব্দ নেই, তার মানে এই দিকটা নিরাপদ। তবে মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে, নীল আলোর বিচ্ছুরণ গেল কোথায়? আলোর সাথে সঙ্গীতের মূর্ছনা, তার সাথে ওই দাগগুলোর কি সম্পর্ক? হঠাৎই নিচের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন রোজ। বাসু, ওদিকে দেখো, কি যেন একটা রয়েছে। এদিকটায় গাছপালাও তেমন কিছু নেই, শূন্য দ্বীপের মাঝে মনে হচ্ছে কিছু একটা রয়েছে, একটা ছোট ঘর যেন। ভালো করে বাইনোকুলারে চোখ রাখলেন দুজনে। কিছুই ভালো বোঝা যাচ্ছে না। প্রফেসরকে একবার জানানো দরকার। ওরা ওয়াচে নক করতেই দেখা গেল প্রফেসর ডাচকে। তিনি তখন ল্যাবে কিছু একটা কাজে ব্যস্ত। তিনি বললেন, কিছু বলবে? তোরা এখনো টেন্টে যাওনি? ড্যাড, আমরা অন্যদিকে একটু দেখতে গিয়েছিলাম।
ওখানে কোনো বিপদ সংকেত পাওয়া যায়নি, কিন্তু একটা ছোট্ট ঘরের মতো দেখলাম। আপনি কি একবার দেখবেন? অবশ্যই দেখি কিছু বুঝতে পারি কিনা। ওরা ওয়াচের সামনে রাখলেন বাইনোকুলারটা। প্রফেসর বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখে বললেন, ওটা ঘর নয়, বুঝলে, প্রবাবলি ইটস এ টেন্ট, সম্ভবত একটা তাঁবু, তবে পুরনো, বিবর্ণ। তোমরা ওদিকে যাও, যদি বিপ বিপ শব্দ থাকে তাহলে থেমে যাবে, না হলে জেট থেকে নিচে নেমে ওই তাঁবুর ভেতর কি আছে সেটা দেখার চেষ্টা করো। তবে তবে আমার মনে হয় না ওতে মানুষ আছে। ওটা খোলার চেষ্টা করবে, খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করবে সবকিছু। আই থিঙ্ক নীল দ্বীপের রহস্য এবার কিছুটা হলেও ক্লিয়ার হবে। মাইন্ড ইট, নিজেদের দিকে খেয়াল রেখো। স্টে সেফ বোথ, ওকে? রোজ আর বাসু জেট থেকে নামলেন। জিনিসটার কাছে যেতেই বোঝা গেল সেটা সত্যিই একটা তাঁবু, কিন্তু সেটা খুব ছোট আকারের। ওরা দুজনে অনেক খুঁজেও তাঁবুর ভেতরে যাবার রাস্তাটা খুঁজে পেলেন না। ছুরি দিয়েও কাটতে পারলেন না। কিছু একটা শক্ত ধাতব বস্তু আছে তাঁবুর খোলসের অভ্যন্তরে। প্রফেসর বললেন, খুব ভালো করে দেখো, কোনো ক্লু তো পাবেই পাবে। ওরা দ্বিগুণ উৎসাহে খুঁজতে লাগলো। হঠাৎ দেখা গেল একটা কালো বোতামের মতো সুইচ। সেটা প্রায় অনেকাংশে মাটির ভেতরে, অল্প একটু জেগে আছে। রোজ মাটি সরিয়ে চাপ দিতেই হঠাৎ করে তাঁবুর একটা পাশ খুলে গেল। ওহ, কি বিস্ময়! কঠিন ধাতব দিয়ে গলা হয়েছে ভেতরটা, ভীষণ সুরক্ষিত। একটা বড় সুটকেস রয়েছে, এছাড়া একটা মানুষের মতো প্রয়োজনীয় সরঞ্জাম। বাইরেটা বিবর্ণ হলেও ভেতরটা কিন্তু খুব ভালো। তবে কি এই দ্বীপে আর কেউ আছে? সে তাহলে কোথায়? ওদিকে রোজ সুটকেসটা খুলতে চেয়ে ব্যর্থ হলো। এটা কিভাবে খুলবে? সুটকেসের গায়ে পাসওয়ার্ড দেওয়া। এদিকে ওদিকে তাকিয়েও কিছু খুঁজে পেল না ওরা। হঠাৎ করেই দেখা গেল একটা ক্যালেন্ডার। সেটা হাতে নিয়ে বিস্ময়ে হতবাক হলেন বাসু। সেটা 30 বছরের পুরনো। সেই ক্যালেন্ডারের পেছনে একটা সংখ্যা লেখা, 711003। এটা কিসের নাম্বার? অবাক হয়ে ভাবতে লাগলেন দুজনে। প্রফেসর ডাচকে নাম্বারটির কথা জানালেন রোজ। সেটা শুনেই চমকে উঠলেন প্রফেসর। বললেন, আমি নিশ্চিত জানি। আমি বুঝতে পারছি এই সুটকেস আমারই বাবার। বলতে বলতে তার চোখে জল চলে এলো। কিন্তু ড্যাড, আপনি কিভাবে বুঝলেন এটা আপনার বাবার সুটকেস? প্রফেসর কোনো কথার উত্তর না দিয়ে বেরিয়ে এলেন ল্যাব থেকে। তারপরে অতি দ্রুত সিঁড়ি বেয়ে প্রায় ছুটে চললেন দোতলায়। প্রফেসরের ভারী বুটের শব্দ বাংলোর নিস্তব্ধতা ভেঙে থামল একটা বন্ধ ঘরের দরজায়। সেই ঘরের হাতলে পাসওয়ার্ড। অবাক হয়ে রোজ আর বাসু দেখছেন প্রফেসরের কার্যকলাপ। আরও অবাক হলেন যখন দেখলেন প্রফেসর যে পাসওয়ার্ডটা দিয়ে সেই দরজাটা খুললেন, সেই পাসওয়ার্ডটি হল 711003। ওরা অবাক চোখে দেখলেন প্রায় ঝড়ের বেগে প্রফেসর ঢুকে গেলেন ভেতরে। বেশ বড় কক্ষ। কক্ষের একদিকে বড় একটা ওয়ার্ড্রপ। সেই ড্রয়ারও প্রফেসর খুললেন সেই একই পাসওয়ার্ডে। তারপরে জল ভরা চোখে বললেন, এতদিন আমার মনে হতো যেন বাবা হয়তো কোথাও বেঁচে আছেন, বাট এখন বুঝতে পারছি যে আমার বাবা আর নেই। Is no more in this world. ভীষণ কষ্ট হচ্ছে আমার যেন।
সত্যি ওদের আশ্চর্য করে একইভাবে খুলে গেল সুটকেস। প্রফেসর উৎসুক হয়ে দেখলেন ওতে বিশেষ কিছু নেই, তবে একটা মোটা চামড়ার ডায়েরি আর একটা দামি রিস্ট ওয়াচ রয়েছে ওর ভেতরে। ডায়েরি খুললেন বাসু। প্রথম দিকে কিছু সাংকেতিক চিহ্ন, সেগুলো কিসের বোঝা গেল না। মাঝের দিকে এই তাঁবুর ভেতরে কি রাখা আছে সেসব লেখা রয়েছে, এবং তার কিছুটা পাতা ফাঁকা দিয়ে দীর্ঘ চিঠির মতো অনেক কিছু লেখা। প্রফেসর সুটকেসে রাখা রিস্ট ওয়াচ দেখে জলভরা চোখে দেওয়ালে টাঙানো বাবা মায়ের ছবির দিকে তাকালেন। সেই ছবিতে দুজনের হাতে একই রকমের রিস্ট ওয়াচ, আর ড্রয়ারে একই রকমের আরও একটি ডায়েরি। রোজ আর বাসু নিশ্চিত হলেন ওই টেন্টে যিনি ছিলেন তিনি ক্যাপ্টেন স্যামুয়েল ডাচ। তিনি তাঁদের পিতৃসম প্রফেসর ডাচের বাবা। ওদেরও বুকের ভেতরটা কেমন যেন কষ্ট হতে লাগলো। ও প্রান্তে প্রফেসর একা, তিনি কতই না কষ্ট পাচ্ছেন। ওরা ভাবলেন ওদের এখান থেকে খুব শীঘ্রই চলে যেতে হবে, তবে দেখা যাক আজকের রাতটা কিভাবে কাটে। তারা বেঁচে ফিরতে পারবে তো? আটলান্টিক ঘুরে বেড়ানো নাবিক যদি নিখোঁজ হয়ে যেতে পারেন, তাহলে না জানি ওদের কি অবস্থা হতে পারে। প্রফেসরকে ভারী চিন্তিত দেখলেন রোজ। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ড্যাড, আপনি খেয়ে বিশ্রাম নিন, আমরাও টেন্টে ফিরে যাই। খাবার পরে পড়ে নেব ডায়েরিটা, আপনাকেও জানাবো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আমাদের। আমরা শীঘ্রই ফিরে আসছি আপনার কাছে। গ্যাজেট অফ করে পুরনো তাঁবু থেকে তারা বেরিয়ে চলে এলেন নিজেদের টেন্টে। ভীষণ চিন্তায় প্রচণ্ড ঠান্ডাতেও কফি বানাতে ভুলে গেছেন ওরা। হু হু আটলান্টিকের তীব্র হাওয়ার কাঁপন ধরিয়ে দিচ্ছে শরীরে। প্যাকেট থেকে খাবার খেয়ে রোজ আর অরুণাভ দুজনেই শুয়ে পড়লেন। শীত এতটাই কনকনে যে গরম ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেলেন ওরা। খুলে বসলেন সেই চামড়ার মোটা ডায়েরিটা। কি আছে জানার জন্য অদম্য কৌতূহল হচ্ছে তাদের। গ্যাজেট অন করতেই দেখা গেল আর্ম চেয়ারে বসা প্রফেসরকে। কেমন যেন বিধ্বস্ত লাগছে তাকে। মাত্র কিছুক্ষণের মধ্যেই তার সৌম্য শান্ত চেহারাটা বড় ক্লান্ত লাগছে। মনে হচ্ছে তিনি যেন ওদের অপেক্ষাতেই ছিলেন। রোজকে বললেন, এই ডায়েরিটা আমাকে পড়ে শোনাও তোমরা। বাবা কি লিখে গেছেন সেটা না শোনা অব্দি আমি কিছুতে স্থির থাকতে পারছি না। পড়ো পড়ো, ডায়েরিটা আমায় পড়ে শোনাও। বাসু বাসু, তুমি এক কাজ করো, তুমি পড়া শুরু করো, জাস্ট স্টার্ট ইট। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলেন অরুণাভ বাসু। কি অপূর্ব হস্তাক্ষর, আর কি ভীষণ বিজ্ঞ বিচক্ষণ একজন নাবিক ছিলেন তিনি। এত সুন্দর করে তাঁবুটা তৈরি করেছেন যে বাইরেটা বিবর্ণ হলেও দীর্ঘ 50 বছরেও সুন্দরভাবে টিকে আছে। ভাবনায় হারিয়ে গিয়েছিলেন অরুণাভ। প্রফেসর বললেন, কি হলো? ডায়েরিটা পড়তে থাকো বাসু, ডায়েরিটা পড়তে থাকো। আমি জানতে চাই যে কি কি লিপিবদ্ধ রয়েছে ওর মধ্যে। জাস্ট রিড ইট। স্যামুয়েল ডাচের ডায়েরি, লেখনির প্রথম পাতা, সাল 15 এপ্রিল 1922। আমি স্যামুয়েল ডাচ, একজন নাবিক। সমুদ্র আমাকে ভীষণ টানে। সমুদ্র যাত্রা শুধু আমার নেশা নয়, আমার ভালোবাসাও। ক্যাপ্টেন হবার সুবাদে মালবাহী জাহাজ নিয়ে আটলান্টিকের বুকে ঘুরে বেড়াই। বিভিন্ন জায়গায় যাবার সুবাদে আটলান্টিক আমার বন্ধু হয়ে উঠেছে যেন। আমার প্রিয়তমা স্ত্রী মার্গারেট ডাচ আমার এইভাবে জলের উপর ঘুরে বেড়ানো মোটেই পছন্দ করে না। সে ভয় পায় যদি আমার কোনো ক্ষতি হয়। আমি তাকে অনেক বুঝিয়ে তবেই আবার শিপে আসি। কি করে বোঝাই সমুদ্র আমাকে ভীষণ টানে। এই সুন্দর নীল জলরাশি কালো হয়ে যায় অন্ধকার রাতে। তখন ডেকে বসে মনে হয় কোনো অন্ধকার জগতে এসে পড়েছি। আবহাওয়া ঠিক থাকলে মাথার উপর হাজার হাজার তারারা যেন মনে হয় চাঁদোয়া টাঙিয়ে রেখেছে আমার জন্য। রাতের অন্ধকারে প্রায় সবাই যখন সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে, সারা শিপ নিস্তব্ধ হয়ে যায়। জল কেটে এগিয়ে যাবার শব্দটুকু ছাড়া
যখন আর প্রায় কিছুই শোনা যায় না, তখন আমার স্ত্রী মার্গারেট আর 10 বছরের ছোট্ট ছেলে প্রিন্সের জন্য ভীষণ কষ্ট হয়। মনে হয় কি জানি কি করছে এখন ওরা কি ঘুমিয়ে গেছে, নাকি মার্গারেট প্রিন্সের এক মাথার চুলে হাত বুলিয়ে শোনাচ্ছে আমার সমুদ্র যাত্রার বিভিন্ন কাহিনী। আমি যে বাড়ি ফিরে গেলে সব গল্প শোনাই তাকে। মার্গারেট জানিয়েছে আমার ছোট্ট ছেলেটা আমাকে খুব মিস করে। সে আমার সঙ্গ চায়, আমার সাথে খেলতে চায়, পড়তে চায়, বেড়াতে চায়, সময় কাটাতে চায় আমার সাথে। কিন্তু আমি যে ওদের চেয়ে অনেক দূরে, লোকালয়ে ছেড়ে জীবিকা নির্বাহ আর শিপের দায়িত্ব নিয়ে ভেসে বেড়াচ্ছি অতল জলে। আমার ভারী কষ্ট হয় ওদের জন্য, বিশেষ করে আমার ছোট্ট প্রিন্সের জন্য। তবে আমি জানি আমার ছেলেটা খুব শান্ত আর বুদ্ধিমান, আমাকে খুব বোঝে। শিপ থেকে বাড়ি ফিরে গেলে এখনো আমাকে জড়িয়ে ধরে ঘুমোয়। ওর মায়ের চোখে আনন্দে জল আসে, আমারও। তখন মনে হয় এদের ছেড়ে আর কোথাও না যাই, আর কোথাও না। কিন্তু পারি না, কিছুতেই যে পারি না। সমুদ্র অভিযান যেন আমার নেশা। সবকিছু ভুলে, সব মায়ার বাঁধন পিছনে ফেলে আবার ভেসে চলি অনন্ত সমুদ্রে। মার্গারেট চিঠিতে লিখেছে, আজ 15 এপ্রিল। 10 বছর আগে ঠিক এই দিনেই আটলান্টিকের বুকে ডুবে গিয়েছিল বিশ্বখ্যাত জাহাজ টাইটানিক। সেই থেকেই সমুদ্র যাত্রায় ওর ভীষণ ভয়। আমি কিন্তু ভয় পাই না, এটাই আমার রুচি টুটি। ভয় পেলে তো চলবে না। তাছাড়া বাবার আমল থেকেই শিপে কাজ করছি, এখনো ভয়ের কিছুই দেখিনি। প্রিয়তমা মার্গারেট, খুব মিস করছি তোমায়। তোমার আদরের চিঠিগুলো পড়েই কাটে আমার নির্ঘুম রাত। এভাবেই প্রতি রাতে একটা করে চিঠি লিখো আমায়, আমি ওগুলো সাথে নিয়ে আসবো আবার। ওগুলোই আমাকে বাঁচিয়ে রাখে একলা আকাশের নিচে। প্রিয়তমা, আর মাত্র কয়েকটা বছর, তারপর একেবারে তোমার কাছে। আর শিপে কাজ করব না। আমাদের আদরের ছেলেটাকে দেখে রেখো, আমি শীঘ্রই আসব। কাছে এসে তোমার এতদিনের সব কষ্ট, বিরহ, যন্ত্রণা সব ভুলিয়ে দেব। খুব ভালোবাসবো তোমায়, সবটুকু সময় দেব তোমাকে আর আমার আদরের প্রিন্সকে। তোমাদের মতো আমি নিজেও অপেক্ষায় রইলাম সেই দিনটার। ভালো থেকো, তোমার স্যাম। চিঠিটা পড়তে পড়তে বুক ভাঙা আকুল কান্নায় ভেঙে পড়েছিলেন প্রফেসর টাচ। এত ভালোবাসা, এত ভালোবাসতেন বাবা তাকে, এ কথা সত্যিই তিনি কোনো দিন বুঝতে পারতেন না, যদি না আজকে এই ডায়েরিটা পাওয়া যেত। বাবার প্রতি প্রচ্ছন্ন অভিমানটা কষ্ট ভরা কান্না হয়ে ঝরে পড়তে লাগলো তার শ্বেত শুভ্র গাল বেয়ে। দাড়ির ফাঁকে হীরের কুচির মতো চিকচিক করতে লাগলো অশ্রুদানা। অনেকক্ষণ কান্নার পরে বিছানায় শুয়ে পড়লেন তিনি। একে একে মনে ভেসে আসতে লাগলো সমস্ত স্মৃতি। মা তাকে সবসময় বুকের ভেতরে আগলে রাখতেন। মা জীবিত থাকাকালীন সবটুকু ভালো লাগা ছিল তার মায়ের কাছে। এরপরে তার জীবনে এলো সহপাঠী অ্যাঞ্জেলা। ধীরে ধীরে তাকে একে অপরকে ভালোবেসে ফেলেছিলেন তারা। অ্যাঞ্জেলার বাবা মা ছিল না, ও প্রায়ই এসে তাদের সাথে থাকতেন। মাও ভীষণ ভালোবাসতেন ওকে, আদর করে অ্যাঞ্জেল বলে ডাকতেন। সেই ঘটনার পরে বাবা ফিরে এসেছিলেন প্রায় মাসখানেক পরে। বাবা যে জাহাজে ক্যাপ্টেন ছিলেন সেই জাহাজ প্রচণ্ড ঝড়ে দিকভ্রান্ত হয়ে অন্যত্র চলে যায়। ভেঙে যায় জাহাজ। সহযাত্রীদের অনেকেরই সলিল সমাধি ঘটে। কিছু মানুষ সহ তিনি কোনোভাবে একটা দ্বীপে পৌঁছন। সেখান থেকে অন্য জাহাজে আশ্রয় নিয়ে অনেক কষ্টে ফিরে আসেন বাড়িতে। এরপরে বহুদিন আর মা বাবাকে যেতে দেননি সমুদ্র যাত্রায়। কিন্তু সমুদ্র যে ক্যাপ্টেন স্যামুয়েলকে হাতছানি দেয়, তাই অনেক দিন পরে স্থির করেন আরও একবার ভাসবেন সমুদ্রে। এই শেষ, এরপরে আর যাবেন না। এর কিছুদিন পরেই বাবা চলে যান একাকী। সেই ছিল শেষ সমুদ্র যাত্রা।
নিজস্ব একটা মজবুত জলযানে চেপে কোন উদ্দেশ্যে বাবা সেবার যাত্রা করেছিলেন তা কখনো জানতে পারেননি প্রফেসর। শুধু দেখেছিলেন মায়ের সাথে বাবারও চোখের জল। তিনি অ্যাঞ্জেলার মাথায় হাত রেখেছিলেন এবং বলেছিলেন এই শেষ, আর তিনি সমুদ্র যাত্রায় বের হবেন না। দূর থেকে 20 বছরের প্রিন্স লক্ষ্য করেছিল বাবা প্রচণ্ড আবেগে জড়িয়ে ধরে ঠোঁট রেখেছেন মায়ের ঠোঁটে। দীর্ঘ চুম্বনের পরে বাবা একবারও ফিরে তাকাননি। চলে গিয়েছিলেন এই কথা দিয়ে যে খুব শীঘ্রই ফিরে আসবেন, কিন্তু বহু বছর কেটে যায়, তিনি আর ফিরে আসেননি। যুবক প্রফেসর ডাচের বুকে অভিমানের পাহাড় জমলেও অ্যাঞ্জেল তার ভালোবাসা দিয়ে ভুলিয়ে রেখেছিলেন সব। সেই অ্যাঞ্জেলও হারিয়ে গেলেন একদিন। তিনি বুঝতে পারেন না তার জীবনের সব খুশি কেন হারিয়ে যায়। এবার ভয় হচ্ছে রোজ আর অরুণাভকেও তিনি হারিয়ে ফেলবেন। নিজের ঘরে চলে আসেন প্রফেসর। দেওয়ালে বিশাল বড় একটা পোর্ট্রেট, তার আর অ্যাঞ্জেলের ছবি। বিখ্যাত এক আর্টিস্ট বন্ধু তাদের বিয়েতে এটা দিয়েছিলেন উপহার হিসাবে। বাবা চলে যাওয়ার পর মাত্র 2 বছর বেঁচে ছিলেন মা। হঠাৎই একদিন ঘুমের মধ্যেই চলে গেলেন আচমকা। অ্যাঞ্জেলা শক্ত হাতে হাল ধরলেন। নিজের চেষ্টায় ল্যাব খুলে দুজনে মিলে ছোটখাটো ইনভেন্ট করে সুনাম করেছিলেন ধীরে ধীরে। হঠাৎ করে একদিন প্রিন্স শুনলেন অ্যাঞ্জেলা প্রেগনেন্ট। খুশিতে পাগল হয়ে গেলেন প্রফেসর। দিনগুলো যেন স্বপ্নীল আবেগে ভেসে যেতে লাগলো। বেশ ভালো থাকতে শুরু করেছিলেন নতুন জীবনে, কিন্তু মানুষ যা ভাবে সর্বদা তার বিপরীতই হয়। দুজনে একদিন ল্যাবে নাইট্রিক অ্যাসিড নিয়ে পরীক্ষা করছিলেন। হঠাৎই ঘটে যায় একটা দুর্ঘটনা। অ্যাসিডের জার পড়ে যায় নিচে, ঘর ভর্তি হয়ে যায় উষ্ণ ধোঁয়ায়। অ্যাঞ্জেলা তো বেরিয়ে আসেন, কিন্তু ততক্ষণে তার দম বন্ধ হয়ে এসেছে প্রায়। পড়ে গেলেন সশব্দে। প্রফেসর সামাল দিলেন পরিস্থিতির। অ্যাঞ্জেলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। অ্যাঞ্জেলা প্রচণ্ড জোরে পড়ে যাওয়ায় ব্যথা পেয়েছেন গর্ভে। 3 মাসের ছোট্ট ভ্রূণটা নষ্ট হয়ে গেছে। সাথে চলে গেছে অ্যাঞ্জেলার মা হবার ক্ষমতাও। সব শুনে স্থবির হয়ে গেছেন প্রফেসর। নিজেকে শক্ত রেখে কিছুই জানাননি স্ত্রীকে, কিন্তু অ্যাঞ্জেলা সব বুঝতে পারেন। দীর্ঘ সময় কেটে যায়। একটা সন্তানের হাহাকার কুড়ে কুড়ে খেতে থাকে ওদের। অ্যাঞ্জেলা চেয়েছিলেন প্রিন্স অন্য কাউকে বিবাহ করুক, কিন্তু প্রিন্স তা পারেননি। তার জন্যই প্রিন্স মৃত্যু সুখ থেকে বঞ্চিত। এই কষ্ট অ্যাঞ্জেলাকে কুঁড়ে কুঁড়ে খেতে থাকে। বুকের ভেতরে চাপ বাড়ে, মানসিক অবসাদ আর ক্লান্তি ঘিরে ধরে। এর ফলে একটা সময় হঠাৎ করেই কার্ডিয়াক অ্যারেস্ট, আর সব শেষ। তারপর থেকেই একার জীবন। মেধাবী ছাত্র ছিলেন একটা সময়, তাই প্রফেসর হতে দেরি হয়নি। ছাত্রছাত্রীদের মাঝে সম্পূর্ণ সঁপে দিলেন নিজেকে। ওদেরই সন্তান স্নেহ দিয়ে গড়ে তুলতে লাগলেন। নিজস্ব ল্যাবে রিসার্চের ছোট ছোট ইনভেন্ট তাকে পৌঁছে দিল খ্যাতির জগতে। এইভাবেই খুঁজে পেলেন তিনি রোজকে। দেখতে অনেকটা অ্যাঞ্জেলের মতোই, হাসি খুশি, প্রাণবন্ত, অপরূপ সুন্দরী, নীল চোখ, সোনালি চুলের একটি মিষ্টি মেয়ে। সাথে পেলেন অরুণাভর মতো এক ছাত্র, যারা দুজন নতুন করে বাঁচতে শেখালেন প্রফেসরকে। ভাবনায় তলিয়ে গিয়েছিলেন প্রফেসর। সম্বিত ফিরল গ্যাজেটের সাইরেনে। ওদিক থেকে তাকে ডাকছে তার প্রিয় 2 স্নেহভাজন, রোজ আর বাসু। তিনি উৎসুক হয়ে উঠলেন সমস্ত কিছু ভুলে। ভালো করে চোখে মুখে জল দিলেন প্রফেসর ডাচ। একটু ধাতস্থ হয়ে অন করলেন গ্যাজেট। ও প্রান্তে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছেন বাসু আর রোজ। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। জোর করেই মৃদু হাসলেন প্রফেসর। বললেন, বলো, কত দূর এগোলে? ড্যাড, একটা নতুন তথ্য পেয়েছি। সেটা শোনানোর জন্যই আপনাকে চাইছিলাম। আপনি কি এখন শুনবেন? অবভিয়াসলি, অবশ্যই। ডায়েরিটা সামনে রাখো। ডায়েরির পাতাটা বাইনোকুলারের সামনে খুলে ধরলেন রোজ। প্রফেসর দেখলেন তাতে লেখা রয়েছে, 17 মে দুপুর 3:08।
আমি ক্যাপ্টেন স্যামুয়েল ডাচ এসে পৌঁছলাম এই আইল্যান্ডে। ভীষণ শীত এখানে। আয়তনে আইল্যান্ডটা নেহাত ছোট নয়, তবে এই দ্বীপে বিশেষ কিছুই চোখে পড়ছে না। চারদিকে কিছু পরিবেশ উপযোগী গাছপালা আর বালি মাটি ছাড়া প্রায় কিছুই নেই। প্রাণী বলতে কোনো বড় প্রাণী তো নেই বলেই মনে হচ্ছে, তবে কিছু জেলিফিশ আর কাঁকড়া আছে। সাপখোপ বা বিষাক্ত প্রাণী থাকলেও থাকতে পারে। দীর্ঘ 1 মাসের যাত্রায় জলযানে বসে আমি তৈরি করেছি একটা সুন্দর নিরাপদ তাঁবু। বাইরেটা মোটা শক্ত কাপড় আর ভিতরে মজবুত মেটাল। কোনো হিংস্র প্রাণীর দ্বারা ক্ষতিগ্রস্ত হবার ভয় রইল না। এমনকি এটা এতটাই মজবুতভাবে গড়া যে প্রাকৃতিক দুর্যোগ আর প্রচণ্ড সামুদ্রিক ঝড়েও এর বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এটার বেশিরভাগ অংশ থাকবে মাটির নিচে, ওপরে কিছুটা। তাতে এর ভিত্তি অনেক শক্ত হবে। সব তৈরি, এখন তাঁবুটা টাঙিয়ে নিলেই রাত্রি যাপন খুব সুন্দর হবে। রাত 1টা। হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। ক্লান্তি আর প্রচণ্ড শীতে গরম কম্বলের নিচে আরামেই ঘুমিয়েছিলাম। হঠাৎ করে দেখলাম অদ্ভুত সুন্দর একটা সুর ভেসে আসছে। মনে হচ্ছে অনেকটা দূর থেকে। বেশ মুগ্ধ হয়ে শুনছিলাম। সমুদ্র এখন শান্ত। তরঙ্গের শব্দকে ছাপিয়ে সেই সুর যেন নেশার মতোই আকৃষ্ট করছে আমায়। মনে হচ্ছে ছুটে চলে যাই বাইরে। আর হ্যাঁ, সারা আইল্যান্ড নীলাভ। কেউ যেন ঘন নীল রঙের সুন্দর আলোর পর্দা দিয়ে ঢেকে দিয়েছে আইল্যান্ড। খুব ইচ্ছা হলেও বেরুলাম না। আবার ক্লান্ত শরীর সেই সুর শুনতে শুনতে আবার ঘুমিয়ে গেল। 18ই মে সকাল 10টা। ঘুম ভেঙে এলাম তাঁবুর বাইরে। কি সুন্দর ফুটফুটে রোদ উঠেছে। মায়াময় হলুদ আলোয় উজ্জ্বল চারপাশ। কই, নীলের তো কোনো চিহ্ন মাত্র নেই। তাহলে কি করে গত রাতে নীলাভ আলো দেখলাম? কিন্তু আগের যাত্রায় তো দূর থেকে এই দ্বীপকে নীল দেখেছিলাম। কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর ওই মন কেমন করা সুরই বা শোনা যাচ্ছিল কেন? না, আজ সজাগ থাকতে হবে। দুপুর 3:05। আজ ঘুরে বেড়ালাম অনেকটা, কিন্তু কিছুই চোখে পড়ল না। তবে যে আমি জাহাজ থেকে নীল আলোর বিচ্ছুরণ দেখেছিলাম সেটা কি? ওগুলো কি কোনো ফুলের গাছ ছিল? এখন কি সেগুলো নষ্ট হয়ে গেছে? হাজার প্রশ্ন ভিড় করে আছে মাথায়। বেশ, আজ রাতে দেখা যাবে ওই আলো কিসের। রাত 11:45। হঠাৎ ঘুম ভেঙে গেল। মেটেলের তাঁবুতে আমি জানলার মতো করে রেখেছিলাম। ঘর থেকে বাইরেটা যাতে দেখা যায়। সেদিকে তাকিয়ে দেখলাম নীল আলোয় ভরে গেছে চারদিক। সাথে সেই সানাইয়ের মতো মিষ্টি সুর। খুব ইচ্ছা হলো ঘর থেকে বের হয়ে। সেই সুর আর সেই অদ্ভুত আলোর বিচ্ছুরণ আমায় যেন টানছে। আমি বের হতে গেলাম। হঠাৎ করেই একটা তীব্র মর্মভেদী চিৎকার। কোনো অতিকায় প্রাণী যেন চিৎকার করে উঠল ভীষণ যন্ত্রণায়। আমি বাইরে বেরোতে গিয়ে চুপ করে গেলাম। কয়েক মুহূর্তেই থেমে গেল সেই আওয়াজ। আর কি আশ্চর্য, সাথে সাথে সেই সুর আর নীলাভ আলোর বিচ্ছুরণ সব যেন মিলিয়ে গেল। আমি জানলা পথে চেয়ে দেখি চারদিক নিশ্চিদ্র অন্ধকার। কি করে সম্ভব? আমি কিছু ভাবতে পারলাম না, কিছু বুঝতেও পারলাম না। শীত ছিল প্রচন্ড। আমি তাঁবু থেকে না বেরিয়ে আবার শুয়ে পড়লাম। বাকি রাত চিন্তায় আর ঘুম এলো না চোখে। 19 মে ভোরের দিকে একটু তন্দ্রা মতো এসেছিল। প্রচন্ড শীতের জন্য আধো ঘুম আধো জাগরণে শুয়েই ছিলাম। সকালে উঠে কিছু অস্বাভাবিক জিনিস চোখে পড়ল আমার। যেদিক থেকে চিৎকার ভেসে আসছিল সেদিকে লক্ষ্য করে এগিয়ে গেলাম। দেখি মাটিতে লম্বা লম্বা দাগ, অনেকটা অক্টোপাসের মতো। তবে 8টা দাঁড়ার নয়, যেন শত শত অক্টোপাস তার শতদা বাহুমূল দিয়ে চিরে ফালা ফালা করে রেখেছে আইল্যান্ডের মাটি। খুব ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় মাটির উপরে 2-4 ফোঁটা রক্তের মতো দাগ।
খুব শুকনো, তাই রক্ত নাকি কোনো গাছের রস বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে গাছ কই যে গাছের রস পাওয়া যাবে? আমি সেদিক থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম সামনের দিকে। দূরে মনে হলো যেন একটা গুহার মতো। সেদিকে লক্ষ্য করে এগোলাম। না, গুহা ঠিক নয়। মনে হলো কেউ যেন নিপুণ হাতে সামুদ্রিক পাথর সাজিয়ে এখানে ঘরের মতো তৈরি করেছে। আমি ক্যাপ্টেন স্যামুয়েল ডাচ সেই গুহা ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখলাম সেটা বেশ সুন্দর একটা বাসস্থান। সেই দরজার মুখে পাথর দেওয়া। আমি বেশ কয়েকবার ডাকলাম, হ্যালো, কেউ আছেন কি? কোনো সাড়া এলো না ভিতর থেকে। শেষে সেই ভারী পাথরটা সরিয়ে আমি প্রবেশ করলাম ভিতরে। বাহ, ভিতরটা তো খুব সুন্দর। মনে হচ্ছে যিনি এখানে ছিলেন তিনি খুব বেশি দিন এখান থেকে যাননি, হয়তোবা এখনো আছেন। তার ব্যবহার করার জিনিসপত্র ঝকঝক করছে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে সব দেখতে লাগলাম। চোখে পড়ল একটা মোটা চামড়ার নোটবুক, একটা সুটকেস, কিছু প্যাকেটজাত খাবার। আমি প্রথমে নোটবুক খুললাম। প্রথম পাতাতে চোখ দিয়ে চমকে উঠলাম। সায়েন্টিস্ট কেভলিন, যিনি হঠাৎ করে অদৃশ্য নিজের বাড়ি থেকে। কত কাগজে তার ছবি বেরিয়েছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি ছিলেন ভীষণ প্রতিভাবান, কিন্তু প্রেমিকাকে হত্যার চেষ্টার দায়ে তার নামে কেস হয়। সেই রাতেই তিনি নিরুদ্দেশ হন। তারপর কেটে গেছে 1 বছর 7 মাস। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে কি আইনের চোখে ধুলো দিতে এই আইল্যান্ডে এসে লুকিয়ে আছেন? সেদিন ওনার নোটবুকের পাতায় এতটাই মগ্ন হয়েছিলাম যে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল। পেটে ক্ষুধা অনুভব করে ওখান থেকে বেরিয়ে এলাম। সাথে নিয়ে এলাম নোটবুকটা। সেটা পড়েই এই নীল দ্বীপের রহস্য স্পষ্ট হয়ে গেল আমার কাছে। ইন্ডিয়া থেকে একটা সাধারণ নীল ফুলের গাছ এই দ্বীপে এনেছিলেন কেভলিন। সেটাকে তার উপযুক্ত মাটি তৈরি করে সেই গাছকে পুঁতেছিলেন এই আইল্যান্ডে। তার প্রেমিকা নীল ফুল খুব ভালোবাসতেন। তিনি ইউরোপ থেকে সুদূর ইন্ডিয়া গিয়েছিলেন নীল ফুলের গাছ আনতে। কিন্তু এসে দেখলেন তার প্রেমিকা তারই বন্ধু নিকের সাথে প্রেমে আবদ্ধ। ভীষণ রেগে গিয়ে তিনি প্রেমিকাকে আঘাত করে বসলেন। কেস তো হবেই, এত বড় অপরাধীর সাজা যে পেতেই হবে। তাই ভয়ে ভাবনায় আইনের চোখে ধুলো দিতে ঠিক সেই রাতেই নিরুদ্দেশ হলেন সায়েন্টিস্ট কেভলিন। অনেকদিন হাসপাতালে থাকার পর সুস্থ হন কেলভিনের প্রেমিকা ক্রিস্টিনা। কেলভিন সেই ফুলের গাছটা নিয়ে পালিয়ে এসেছিলেন এই নির্জন দ্বীপে। সেটা নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান। এমন কিছু কেমিক্যাল প্রয়োগ করেন যাতে গাছটি মাংসাশী হয়ে ওঠে। তিনি এতে অনেক ফসফরাস যুক্ত করেন যাতে এতে আলোর বিচ্ছুরণ ঘটে রাতের আঁধারে। এই ফুলগুলি গুচ্ছাকারে ফুটে থাকাকালীন একে অপরের গায়ে লাগলেই হাওয়ার কম্পনে এতে মৃদু একটা মিষ্টি সুরের মতো শব্দ হতো। তবে এই সুন্দর ফুলটাকে ভয়ঙ্কর বিষাক্ত করে দিয়েছিলেন তিনি। তিনি চেয়েছিলেন এই ফুল দেশে নিয়ে গিয়ে উপহার হিসেবে দেবেন প্রেমিকা ক্রিস্টিনাকে, যাতে রাতের অন্ধকারে ওই মৃদু সুর আর আলোয় ওর নেশা ধরে যাবে। ওই গাছই খেয়ে ফেলবে ক্রিস্টিনাকে। প্রতিহিংসা নিক্তির ওজনে চরিতার্থ করবেন তিনি। আর এই গাছের মজা এই যে তিনি এমনভাবে গাছটা করেছেন যাতে রক্তপানের পরই এরা ঢুকে যাবে মাটির নিচে। সেখান থেকে ওদের শিকারের কোনো চিহ্ন পাওয়া যাবে না। আরো কিছুক্ষণ সেই ডায়েরি উল্টে পাল্টে দেখলাম আমি। না, তেমন কিছু আর নেই। তবে ফুলকে বিষাক্ত করার ফর্মুলা সাংকেতিকভাবে লিখে রেখেছেন। এর থেকে উপায় কিন্তু লেখা নেই। থাক সব সাংকেতিক চিহ্ন, একে নষ্ট করে দেওয়া দরকার, যাতে আর কেউ রিসার্চ করে প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহার ফুলের জীবনকে অভিশপ্ত করতে না পারে। কেলভিনের নোটবুকটায় আগুন ধরিয়ে দিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলাম এর থেকে মুক্তির উপায়। আর কেলভিনের কোনো অস্তিত্ব নেই ওই দ্বীপে। কে জানে, হয়তো তার তৈরি ফুলই কেড়ে নিয়েছে তার জীবন।
কারো ক্ষতি করতে চাইলে সেটা যে বুমেরাং হয়ে ফিরে আসে। ক্যালভিনের কথা পড়তে পড়তে বিস্ময়ে ভ্রু কুঁচকে গিয়েছিল বাসুর। এ কেমন বিজ্ঞানী! প্রযুক্তিকে ভালো কাজে না লাগিয়ে কেমন করে মানুষের ক্ষতি করার চিন্তা করে। তারপর রোজের দিকে তাকিয়ে বললেন, সত্যি প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে মানুষ কত নিষ্ঠুর হয়ে ওঠে। কেলভিনের মতো প্রতিভাবান মানুষগুলো যদি তাদের প্রতিভাকে ভালো কাজে লাগাতেন, তাহলে না জানি পৃথিবী কতখানি সুন্দর হতো। পড়তে পড়তে একটা দীর্ঘশ্বাস ফেললেন অরুণাভ। রোজও সব শুনতে শুনতে হতবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু ডায়েরির পাতার অক্ষরসমূহ ভীষণ টানছিল ওদের। কিছুক্ষণ চুপ থেকে অরুণাভ আবার মনোনিবেশ করলেন স্যামুয়েলের লেখা সেই ডায়েরিতে। স্যামুয়েল ডাচ সাহেব লিখছেন, 20 মে 1912 সকাল 9টা। ঘুম থেকে উঠে কফি বানিয়ে বসেছিলাম সবে, এমন সময় হঠাৎ করে বাইরে কিছু শব্দ। সজাগ হয়ে চোখ রাখলাম বাইরে। একটা ছোট জলযান এসে থেমেছে কিছুটা দূরে। পরে তাদের সাথে কথা বলে জেনেছিলাম এক ধনী দম্পতি তাদের সময় কাটাতে এসেছেন এই দ্বীপে। যদিও তারা অন্য জায়গায় যাচ্ছিলেন, কিন্তু দূরবীনে চোখ রেখে টেন্ট দেখতে পেয়ে এদিকে চলে এসেছেন। তারা হলেন মিস্টার অ্যান্ড মিসেস হ্যাডসন। আমি নিজেই আলাপ করলাম মিস্টার অ্যান্ড মিসেস হ্যাডসনের সাথে। বিজ্ঞানী কেলভিনের ডায়েরি পড়ে এই দ্বীপের সম্পর্কে যেটুকু জেনেছিলাম সংক্ষিপ্তভাবে তাদের বললাম সবকিছুই। তারপরে এই অভিশপ্ত দ্বীপ থেকে ফিরে যেতে বললাম, কারণ তাতে ওদের বিপদ হতে পারে। কিন্তু ওনারা ফিরে গেলেন না, উদাসীনভাবে নিলেন আমার কথা। তবু আমি বারবার তাদের সাবধান করেছি অজানা ভয়ের উদ্দেশ্যে। আমার নিষেধ অগ্রাহ্য করে ওনারা দ্বীপে ঘুরতে চলে গেলেন। অন্যদিকে মিস্টার অ্যান্ড মিসেস হ্যাডসনের ভাবনা। হ্যাডসন দম্পতি তখন মনে ভীষণ খুশি। ওদের মুখের ক্রূর হাসিটা চোখে পড়েনি ক্যাপ্টেনের। হ্যাডসন দম্পতি দেখেছেন স্যামের হাতে আছে একটি বহুমূল্য আংটি। স্যামুয়েল জানিয়েছেন এটা তার প্রিয়তমা স্ত্রী মার্গারেটের কাছ থেকে পাওয়া সেরা উপহার, তাই তিনি কোনো অবস্থাতেই এটা কাছছাড়া করবেন না। হ্যাডসন যুগলের লোভী চোখ গিয়েছিল ওই মহামূল্যবান আংটির ওপরে। এছাড়া স্যামের নিজস্ব তৈরি তাঁবুটাও দুর্মূল্য। এমন জিনিস এর আগে কখনো দেখেননি ওরা। এছাড়া এই দ্বীপের ফুলের কথা তিনি আগেও শুনেছিলেন। এই ফুলের অদ্ভুত সুগন্ধ, এই ফুল আলো ছড়ায়। এছাড়া অদ্ভুত সঙ্গীতও পাওয়া যায় এর থেকে। মিস্টার অ্যান্ড মিসেস হ্যাডসন ঠিক করলেন এই আশ্চর্য ফুল দেশে নিয়ে যাবেন। ওদের ধারণায় মিথ্যে কথা বলছেন স্যামুয়েল। তাদের ধারণা এই ফুল সে একাই হস্তগত করতে চায়। তাই মিস্টার হ্যাডসন তার স্ত্রীকে বললেন, সুন্দর ফুল নাকি? হ্যাঁ, এই সুন্দর ফুল যদি এখান থেকে একবার নিয়ে যেতে পারি, তাহলে দেশ জুড়ে আমাদের নাম ছড়িয়ে পড়বে। রাতারাতি বিখ্যাত হয়ে যাব আমরা। হ্যাঁ, বিখ্যাত বিখ্যাত। কে ওই বিজ্ঞানী কেলভিন? হ্যাঁ, কে? আর কেই বা তাকে মনে রেখেছে? যাওয়ার আগে ওই ক্যাপ্টেনকে মেরে ফেললে তবেই তো সব ঝামেলা শেষ। মুখ খোলার জন্য ওই নির্জন দ্বীপে আর দ্বিতীয় সাক্ষী কেউ নেই, কেউ থাকবে না। ক্যাপ্টেন মারা গেলে তারপর এই সব সম্পত্তি নিয়ে আমরা দেশে ফিরে যাব, আর আরো অনেক অনেক ধনী হয়ে যাব। অনেক পয়সা, প্রতিপত্তি, নাম, যশ, খ্যাতি সব কিছু আমাদের হাতের মুঠোয়। অদ্ভুতভাবে হাসতে লাগলেন হ্যাডসন। হাসি থামিয়ে আবার বললেন, নিছক শখের বশেই এখানে ঘুরতে এসেছিলাম। কে জানতো আমাদের এইরকম একটা লটারি লেগে যাবে। এসব তুমি কি বলছো? এটা কিন্তু ঠিক হবে না। একটু আঁতকে উঠে বললেন মিসেস হ্যাডসন। তিনি আরও বললেন, আমার মনে হয় ক্যাপ্টেন স্যামুয়েল ফুলের বিষয়ে ঠিকই বলছেন।
মানুষটাকে দেখে খুব সহজ সরল বলে মনে হয় না তিনি মিথ্যে বলছেন। আর মিথ্যে কেনই বা বলবেন তিনি? আপনি প্লিজ আরো একবার ভেবে দেখুন মিস্টার হ্যাডসন। না, আমার আর কিচ্ছু ভাববার নেই। জীবন বারবার সুযোগ দেয় না, আর এই সুযোগ নিজে থেকে আমার কাছে এসেছে। আমি যা ভেবেছি তাই করব। তুমি শুধু দেখতে থাকো কিভাবে রাতারাতি তোমার স্বামী একেবারে যশ, খ্যাতি, সম্পদ সবকিছু নিজের হাতের মুঠোয় করে ফেলে। তুমি শুধু দেখতে থাকো। মিসেস হাডসন চেনেন তার স্বামীকে। তিনি যা ভাবেন তাই করেন। ওকে বোঝাতে যাওয়া অর্থহীন। অগত্যা চুপ করে গেলেন তিনি। ওদিকে ক্যাপ্টেন স্যামুয়েল ডাচ তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন। বিড়বিড় করে বলছিলেন, আমার বিশ্বাস আজ রাতেই হয়তো কিছু একটা ঘটবে। এটা আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে। নীরব জায়গায় একজোড়া সঙ্গী পেয়ে তাদের সাথে কিছু আলোচনা করব, তার হলো কই। যাক, ওসব ভেবে আর কাজ নেই। এই ফুলের গাছ আমাকে অবিলম্বে ধ্বংস করে ফেলতে হবে, কিন্তু কিভাবে? ভাবতে লাগলেন স্যামুয়েল ডাচ। তারপরে আবার মনে মনে বললেন, হ্যাঁ, একটা উপায় আছে। হ্যাঁ, এটাই উপায়। মুখে হাসি ফুটল স্যামের। ঠিক এমন সময় তাঁবুর বাইরে হাডসন দম্পতির আওয়াজ। ওরা ডাক দিলেন, ক্যাপ্টেন সাহেব, কোথায় গেলেন? বাইরে এলেন স্যামুয়েল ডাচ। মিস্টার হাডসন হাসি মুখে বললেন, আচ্ছা, আজ রাতে আপনি আমাদের সাথেই ডিনার করবেন। কি জানেন তো, এই নির্জন দ্বীপে সঙ্গী বলতে তো শুধু আপনি। আজ রাতটা তাই ভেবেছি একটু জমিয়ে আহার করব। আসবেন তো? দেখুন, আমি রাতে খুব সামান্য আহার করি। তাছাড়া আমার কিছু বিশেষ কাজ রয়েছে, তাই আজ রাতে। না না, এইভাবে বললে কি করে হবে? আমি কিন্তু কোনো কথা শুনবো না আপনার। আসতেই হবে কিন্তু আপনাকে, এই আমি বলে রাখলুম। চিন্তায় পড়লেন ক্যাপ্টেন। আসলে রাতে তাকে মাথা ঠান্ডা রেখে অনেক কাজ করতে হবে। ওই ভয়ঙ্কর নীল ফুলকে শেষ করে দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো কেউ এসে এই রাক্ষসের নীল ফুলের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু ওনারা জেদ করলে বাধ্য হয়ে ডিনারে রাজি হলেন স্যামুয়েল। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন, আসতে তো হবেই। আমি ঠিক সময় চলে যাব। চলে গেলেন হাডসন দম্পতি। রাতের খাওয়াটা মন্দ হলো না। শেষে প্রচণ্ড ঠান্ডার কারণে মিস্টার হাডসন দিলেন 1 কাপ স্ট্রং বিয়ার। খাবার খেয়ে নিজের টেন্টে চলে এলেন ডাচ। কিন্তু কি অদ্ভুতভাবে তার গাটা গুলিয়ে উঠতে লাগলো। এটা কি হলো? কেন হচ্ছে এরকম? কিছুই ভেবে পেলেন না তিনি আহার তো পরিমিতই করেছেন। প্রচণ্ড শীতে বিয়ার পানও তার নিত্য অভ্যেস। তবে আজকের বিয়ারটা একটু বেশি স্ট্রং ছিল মনে হলো। কিন্তু তাতে তার গা গুলোবে কেন? পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠতে উঠতে হঠাৎ করেই মনে হলো যেন সারা শরীরে আগুন ধরে গেছে। অসহ্য কষ্ট ও তলা পাকিয়ে উঠছে গলার কাছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। সাহায্যের আশায় কোনো রকমে হাডসন দম্পতির কাছে পৌঁছে গিয়ে তিনি বললেন, হঠাৎ করেই আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। প্লিজ আমাকে একটু হেল্প করুন। কোন ওষুধপত্র কি আছে আপনাদের সাথে? প্লিজ হেল্প মি মিস্টার হ্যাডসন। শরীর খুব খারাপ বুঝি? তা তো শরীর খারাপ লাগবেই। আপনি যে নিজের অজান্তে বিয়ারের সাথে মারাত্মক বিষ খেয়ে ফেলেছেন। সে কি? আমি কি করে বিষ? তার মানে আপনারাই কি? বাহ বাহ ক্যাপ্টেন, বাহ! আপনি তো দেখছি ভারী বুদ্ধিমান। হ্যাঁ, আমি তো বিষ দিয়েছি তোমায়। এই যে সে বিষ নয়, তীব্র বিষ ওই বিয়ারের সাথেই মেশানো ছিল। তোমাকে ডিনারে নেমন্তন্ন করার ছিল আমাদের একটা পরিকল্পনা। কিন্তু কেন? কি করেছি আমি আপনাদের? কেন আপনারা? সেসব জেনে আর কি লাভ ক্যাপ্টেন? সেসব জেনে কোনো লাভ নেই।
একটু পরেই তো আপনি আপনি ওই আকাশে চলে যাবেন। এই এখন যেটুকু সময় আছে আপনার হাতে আর কি, আপনার প্রিন্স আর মার্গারেটকে মনে করুন। হ্যাঁ, মনে করতে থাকুন। আপনার হাতে তো আর বেশি সময় নেই। দেখুন, আপনারা ভুল করছেন। প্লিজ হেল্প করুন আমাকে, আমি শেষ হতে চলেছি। ওরা সাহায্য তো দূরের কথা, ওকে ঠেলে দিলেন সজোরে। স্যামুয়েল পড়ে গেলেন মাটিতে, আর তার দাঁড়ানোর ক্ষমতা নেই। কোনো রকমে রোগরে রোগরে চললেন নিজের টেন্টে। এরা কি ধরনের মানুষ? এরা গোপনে তাকে বিষ খাইয়ে দিয়েছে। আগে বমি করতে হবে, তবুও শেষ রক্ষা হবে না হয়তো। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তার জীবনে নেমে আসবে মৃত্যুর অন্ধকার। মার্গারেট আর প্রিন্সের মুখটা মনে করে কান্নায় ভেঙে পড়লেন স্যামুয়েল। মৃত্যুর প্রদধ্বনি শুনতে পাচ্ছেন স্যামুয়েল, তবু আপ্রাণ চেষ্টা করে চলেছেন মাথা স্থির রাখার। গলায় আঙুল দিয়ে বমিও করেছেন কয়েকটা, কিন্তু তাতে লাভ নেই। বিষ ছড়িয়ে গিয়েছে তার শরীরের সর্বত্র। অসম্ভব দহন, অসহ্য জ্বালা। মনে হচ্ছে আটলান্টিকের শীতল জলে গা ডুবিয়ে বসে থাকতে। কিন্তু এখনো বেশ কিছু কাজ বাকি। কি করে ঠেকাবেন হাডসন দম্পতিকে? ওরা যদি ফুলটা কোনোভাবে নিয়ে যেতে পারে তাহলে তো চরম সর্বনাশ। ভাগ্যিস ক্যালভিনের নোটবুকটা নষ্ট করে ফেলেছিলেন, না হলে এরা হয়তো ওটা নিয়ে আরো নারকীয় খেলায় মেতে উঠতে পারতেন। কিন্তু এখন মনে হচ্ছে ওই রাক্ষসে ফুল ওরা হাতে পাবে না, বরং ওদেরই ক্ষতি হয়ে যাবে। কিন্তু কি করে ওদের ঠেকানো যায়? নিজের মৃত্যু কষ্টে কাতর হয়েও ওদের চিন্তা করছিলেন স্যামুয়েল। কষ্টে নীল হয়ে আসছে শরীর, দুটো চোখ লাল, মুখে লালা ঝরছে। ইচ্ছে করছে ডায়েরিতে সব লিখে রাখতে, কিন্তু পারছেন না, হাত চলছে না কিছুতেই। শেষে মনে হলো ছোট্ট টেপ রেকর্ডারের কথা। হ্যাঁ, ওটাই একমাত্র এখন তার কাজে আসবে। কোনো রকমে ঘষতে ঘষতে নিজেকে নিয়ে গেলেন সেই রেকর্ডারের কাছে। ব্যাটারি ভরাই ছিল। অন করে বলতে শুরু করলেন তিনি। আমি ক্যাপ্টেন স্যামুয়েল ডাচ। আমার আগের সবকিছুই ডায়েরিতে লিপিবদ্ধ আছে, কিন্তু এখন আমি আর পারছি না। বিষে জর্জরিত আমার সারা শরীর। মিস্টার অ্যান্ড মিসেস হ্যাডসন আমার মৃত্যুর কারণ। আমি কষ্ট পাচ্ছি, আর ওরা টেন্টের বাইরে হাসছে। আমার হাত থেকে খুলে নিয়েছে মার্গারেটের দেওয়া বহুমূল্য হীরার আংটি। সে যাক, কিন্তু আমাকে না মারলেও তো পারতো। আমি জানি না ওরা এবার কিভাবে বাঁচবে। নীল ফুলের বিষে ওদের ধ্বংস অনিবার্য হয়েছে। ওরা হাসছে, আমি সব শুনতে পাচ্ছি। আমি আস্তে আস্তে অনেক কষ্টে টেন্টের জানলার কাছে এসে বাইরে চোখ রেখেছি, যদিও চোখ আমার ঝাপসা অন্ধকার হয়ে আসছে। হঠাৎ করে কি সুন্দর একটা সুর ভেসে আসছে, শুনতে পাচ্ছি কি মধুর সুর। এই তো সারা দ্বীপ ধীরে ধীরে নীলাভ আলোয় ভরে উঠছে। ওই তো আমি দেখতে পাচ্ছি নীল ফুলের দল মাথা তুলছে মানুষের রক্তের গন্তব্যে। আমি চিৎকার করতে চাইছি, স্যার আপনারা সরে যান, এক্ষুনি ওই ফুলের দল টেনে নেবে আপনাদের। কিন্তু আমার গলার স্বর অধিক ক্ষীণ। সুরের মূর্ছনায় আমার ধীর কণ্ঠস্বর ওদের কানে যাচ্ছে না। ওরা মুগ্ধ হয়ে ফুলের গান শুনছে। অদ্ভুত সুন্দর গন্ধ নেশা ধরিয়ে দিচ্ছে যেন। কে মায়াময় নীল আলোয় ভরে উঠেছে দ্বীপ। কে বলবে একটু আগেই ছিল অমাবস্যার অন্ধকার। সুঅন্ধকার পেরিয়ে দ্বীপ এখন উজ্জ্বল। হেডসন জুয়েল তো ওই দিকে এগিয়ে যাচ্ছে। আরে যাবেন না, যাবেন না, ওরা যে রাক্ষসে ভূত। কিন্তু আমার আওয়াজ ওরা শুনতে পেল না। মুহূর্তে গগন বিদারক শব্দ। উফ, কি আর্তচিৎকার! আর চোখের সামনে হেডসন যুগলকে টেনে নিল ওই রাক্ষসে ফুলের দল। কি অদ্ভুত তীক্ষ্ণ হয়ে উঠেছে ওদের প্রান্তভাগ, তীরের ফলার মতো সুচালো। কি সাংঘাতিক ভাবে ফালা ফালা করে দিল দুটো জলজ্যান্ত মানুষকে। এক লোহমায় ওদের টেনে নিয়ে গেল মাটির নিচে। এক ফোঁটা রক্ত আর অবশিষ্ট রইল না।
গাছের পাতাগুলো সব ঝরে পড়া রক্ত চিটে মুছে নিল মাটি থেকে। উফ, কি করুণ মর্মান্তিক মৃত্যু! আমার মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কিন্তু আমিও জ্বর সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। আমি চলে যাচ্ছি আটলান্টিকের জলে শীতল হতে। বড় কষ্ট হচ্ছে আমার, ভীষণ কষ্ট। প্রিন্স আর মার্গারেট, খুব মনে পড়ছে তোমাদের। ভেবেছিলাম এবার ফিরে গিয়ে আর আসবো না সমুদ্র যাত্রায়, তোমাদের নিয়ে সুখে জীবন কাটাবো, কিন্তু তার হলো না। ভালো থেকো তোমরা, ভালো থেকো তোমরা। আমি এই রেকর্ডার চামড়ার ব্যাগে রেখে যাচ্ছি। এতেই বলে গেলাম এই ফুলের অভিশাপ থেকে বাঁচার উপায়। কেউ যদি পেয়ে থাকো তাহলে চেষ্টা করো আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য। মৃত্যু আমার অতি সন্নিকটে, অনন্ত যন্ত্রণা আর জ্বালাই আমি মৃত প্রায়। তবু আমার উত্তরসূরির জন্য এই নীল দ্বীপের নীল ফুলের অভিশাপ থেকে বাঁচার উপায় আমি বলে যাচ্ছি। একে একমাত্র শেষ করতে পারে তীব্র সালফিউরিক আর নাইট্রিক অ্যাসিড। কি অসহ্য কষ্ট হচ্ছে, আর পারছি না আমি কোন রকমের শরীরটাকে নিয়ে কষ্টে কষ্টে আমি চলে যাব জলে। আমি ক্যাপ্টেন স্যামুয়েল ডাচ, আমি ক্যাপ্টেন স্যামুয়েল ডাচ, আজীবন যার জলের প্রতি অগাধ ভালোবাসা। আজ আটলান্টিকের বুকেই হোক তার সলিল সমাধি। বিদায়, বিদায়। স্তব্ধ হয়ে গেছে রেকর্ডারটা। চামড়ার ব্যাগ থেকে পাওয়া গেছিল ছোট্ট রেকর্ডারটা। ব্যাটারি খোলা ছিল। কি সৌভাগ্য, নতুন ব্যাটারি দিতেই আশ্চর্যভাবে প্লে হয়েছিল ওটা। কি অদ্ভুত ক্ষমতায় ক্যাপ্টেন স্যামুয়েল এসব তৈরি করে রেখেছিলেন, যেটা 40 বছর পরেও এত সুন্দরভাবে গচ্ছিত আছে। তবে কি দ্বীপে এই 40 বছরে কেউ আসেনি? এসেছে হয়তো, আর সেই ফুলের টানেই হারিয়ে ফেলেছে নিজেদের প্রাণ। সবকিছু শুনে প্রফেসরের চোখে জল যেন বাঁধ মানছিল না। নিঃশব্দে কাঁদছিলেন রোজও। অরুণাভ প্রফেসর ডাচকে সান্ত্বনা দিয়ে বললেন, এই অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করব ড্যাড, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। সব কাজ সমাধা করে আমরা দুজনে ঠিক ফিরে যাব আপনার কাছে। আপনি শুধু আশীর্বাদ করুন আমাদের। আপনার আশীর্বাদ মাথায় থাকলে আমরা সব পারব। আমরা আজ রাতে দেখব ফুলের জেগে ওঠা। ওরা তো আমাদের রক্তের গন্ধ পেয়েই গেছে। দুদিন ধরে জানান দিয়েছে তার অদ্ভুত সুন্দর আলো আর সঙ্গীতে। ওরা আবার জাগবে আজকে রাতের অন্ধকারে। আজ আমরা আমাদের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নেব। কাল রাতেই শুরু হবে মিশন। অ্যাসিড নিয়ে ওদের কাছে যাওয়া যাবে না, তাই দূর থেকেই ওদের পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না ড্যাড। আজ আমরা কোনো মতেই টেন্টের বাইরে বের হব না। আপনি এবার বিশ্রাম নিন, মনকে শান্ত করুন। গ্যাজেট অফ করলেন প্রফেসর। চোখে এখনো তার আকুল কান্না। প্রতিভাবান পিতার এমন মর্মান্তিক মৃত্যু তিনি সহ্য করতে পারছিলেন না কিছুতেই। ইচ্ছে করছিল ছুটে যেতে আটলান্টিকের সেই কিনারে, যেখানে জলে একটু একটু করে মিশে গেছেন তার পরম পূজনীয় পিতা ক্যাপ্টেন স্যামুয়েল ডাচ। সে রাতে প্রফেসরের আর ঘুম হল না। কতই বা বাবাকে দোষারোপ করেছিলেন মনে মনে। বাবা কাছে থাকেন না বলে কত অভিযোগ ছিল তার, কিন্তু আজ সমস্ত অভিমান যেন এক লহমায় শেষ হয়ে গেল। বালিশে মুখ গুজে তিনি কেঁদে ফেললেন শিশুর মতো। অনেকক্ষণ পরে মনে হলো রোজ আর বাসুর কথা। ভীষণ ভয় করছে ওদের জন্য তার। ওদের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? ওরা কি করে পারবে ওই ভয়ঙ্কর ফুলগুলোকে ধ্বংস করতে? 7-5 ভেবে আবার গ্যাজেট অন করলেন প্রফেসর। রোজ দেখলেন প্রফেসরের চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, ড্যাড, আপনি শুয়ে পড়ুন, আমরা নিজের খেয়াল রাখছি।
কিচ্ছু চিন্তা করবেন না, আজ রাতে আমরাও দেখতে চাই ওই নীল সুন্দর ফুলগুলোকে, যারা ক্যালভিনের অভিশাপ হয়ে এখনো বেঁচে আছে মাটির অতলে। রোজ আর অরুণাভ দুজনেই গল্প করতে করতে ঘুমিয়ে গেলেন সেই রাতে। প্রচণ্ড শীতে গরম ব্ল্যাঙ্কেটের আরামে চোখ বুজে এসেছিল। ডিনারের পরে নিয়েছিলেন স্লিপিং ট্যাবলেট, যাতে করে সহজে ঘুম না ভাঙে। আর টেন্টের দরজাটাও খুব ভালো করে বন্ধ করেছিলেন। শেষে কানে দিয়েছিলেন এক বল করা তুলো। শব্দ কানে না আসায় একটা ঘুমেই পার হয়েছিল রাত। ঘুম ভাঙতেই বাসু দেখেন সকাল হয়ে গিয়েছে অনেক আগেই, বেজে গেছে 10:30। কিন্তু বাইরেটা এত আধার কেন? তবে কি ঘড়ি ভুল সময় দেখাচ্ছে? রোজ তখনও ঘুমোচ্ছিলেন। রোজের কবজি তুলে ঘড়ি দেখলেন বাসু। না, সময় তো একই। বার কয়েক নাড়া দিয়েও ঘুম ভাঙল না রোজের। ফর্সা ঘুমন্ত মুখটার এক পাশ ঢাকা পড়েছে সোনালি চুলে, বড় বড় চোখ দুটো মুদ্রিত। বাসু দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেলেন নতুন করে। কপালে গালে ঠোঁট ছোঁয়ালেন পরম আদরে। আদরের স্পর্শ পেয়ে ঘুম ভাঙল রোজের। গলা জড়িয়ে কাছে টানলেন বাসুকে। বললেন, রাতে যা ঘটবার ঘটবে, এখন এই মুহূর্তটা সুন্দর করে তুলতে চাই। এক লহমায় রোজের গভীরে ডুব দিলেন অরুণাভ। 2 কাপ কফি নিয়ে বাইরে এলেন রোজ। আজ বাইরে রোদ আসেনি, আকাশ বাতাস গুরুগম্ভীর, যেন কোনো আসন্ন বিপদের আশঙ্কায় স্থবির। তবে কি ঝড় আসছে নাকি? আজকে সম্পূর্ণ অমাবস্যাও। প্রকৃতি যেন থম মেরে আছে দিনের আলোতেও। সমুদ্রের পশ্চিম কোণে ঘন কালো অবয়ব। দুর্যোগের মুখে আজ পড়তেই হবে, এতে কোনো সন্দেহ নেই। রোজের চিন্তাক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে বাসু বললেন, কেন ভয় পাচ্ছ রোজ? আজ আমরা ক্যাপ্টেন স্যামুয়েল ডাচের টেন্টে থাকবো। ওখান থেকেই আমাদের লক্ষ্যভেদ চলবে। নাও, এবার আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে জেট প্লেনে তুলে নাও। সামনে অনেক কাজ বাকি। সবার আগে এখন ভাবতে হবে কিভাবে ওই ভয়ঙ্কর ফুলগুলোকে শেষ করা যায়। আচ্ছা, আমরা যদি কোনোভাবে শক্ততারে বেঁধে রাখি অ্যাসিডের জারগুলোকে, তাহলে ভয়ঙ্কর ফুলগুলো জেগে ওঠার সাথে সাথেই যদি অ্যাসিড নিক্ষেপ করা যায় দূর থেকেই, তাহলে তো ওরা নিশ্চিহ্ন হবেই, তাই না? তা অবশ্যই পারে রোজ, কিন্তু এত শক্ত তার পাবই বা কোথায়, আর বাঁধবই বা কিসে? এখানে কোনো বড় আকারের গাছপালা নেই, আর ঠিকভাবে নিক্ষেপ না করতে পারলে অ্যাসিড তো শেষ হবে, ওদের শেষ করা যাবে না। একমাত্র হয় যদি জেট প্লেন থেকে অ্যাসিড ফেলা যায়। কিন্তু কথা হচ্ছে ঠিক কতটা ওপর থেকে আমরা উড়তে পারবো জানি না। ওপর থেকে ফেলতে গেলে ভীষণ রিস্ক। প্রথমত, সঠিকভাবে ওদের ওপরে না ফেললে ওদের ধ্বংস করা যাবে না। দ্বিতীয়ত, ওদের বল্লমের মতো ছুঁচালো অগ্রভাগ মানুষের রক্তের গন্ধে বেড়ে উঠবে লম্বায়, টেনে নেবে এক লহমায় ওদের শিকার। এছাড়া যদি কোনোভাবে আমাদের শরীরে ওই তীব্র অ্যাসিড পড়ে, তাহলে আমাদের মাংস গলে শেষ হতে দেরি হবে না। এই নীল নির্জন দ্বীপে পোড়া ছাই হয়ে থেকে যাব হয়তো। অরুণাভ বাসু বললেন রোজকে। চিন্তিত হলেন রোজ। বললেন, তাহলে উপায়? প্রফেসর আমাদের পিতৃতুল্য। তার পিতা এতটা পরিশ্রম করে জীবন দিয়ে গেছেন, কতটা সহজ করে গেছেন আমাদের কাজ। আমরা পিছু হটতে পারি না রোজ। যা আছে কপালে তাই হোক, আমরা জেট প্লেনেই যাব। ফুলের রাজত্ব খুব বেশি নয়, এত বড় দ্বীপের কিছুটা অংশ মাত্র। আমরা পারবো রোজ, পারতেই হবে আমাদের। আর সময় নষ্ট করা চলবে না, এক্ষুনি আমরা বেরিয়ে যাব ওই টেন্টে। ক্যাপ্টেন তার ডায়েরিতে লিখে গেছেন এই ফুল থেকে বাঁচার উপায়। আমাদের পিতৃতুল্য প্রফেসর আমাদের গাইড করছেন। তার দেওয়া মারাত্মক নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিডের জারগুলো তুলে নেব জেট প্লেনে। তারপর শক্ত তার দিয়ে নিজেকে ঝুলিয়ে দেবো প্লেনের নিচে। তুমি প্লেন চালাবে রোজ। আমি পারবো না। পারতেই হবে রোজ, কারণ ওই মৃত্যু ফুলের নাগালে ছেড়ে দিতে পারবো না আমি তোমায়। ফুলগুলোতে অ্যাসিড ঢালার পর তুমি তীব্র বেগে উড়িয়ে নেবে প্লেন, যাতে ওরা আমাকে ছুঁয়ে ফেলতে না পারে। তারপর আমি আস্তে আস্তে উঠে আসবো প্লেনে। একটু দূরে গিয়ে ল্যান্ড করতে হবে, কিন্তু খুব সাবধানে, মাথা ঠান্ডা রেখে সব করতে হবে, না হলে বিপদ অনিবার্য। তোমার বাসু এই ফুলের মধ্যেই হারিয়ে ফেলবে তার জীবন।
তুমি কি বলছো? আমি পারবো না বাসু। তোমাকে তোমাকে এভাবে মৃত্যু মুখে আমি দেখতে পারবো না। তার চেয়ে আমায় বেঁধে দাও প্লেনে। আমি অ্যাসিড নিক্ষেপ করব আর তুমি প্লেন উড়িয়ে দেবে। না, তা হয় না রোজ। দু হাতে রোজের কান্না ভেজা গাল চেপে ধরলেন বাসু। খুব সন্তর্পণে কাজ করতে হবে রোজ। ভয় পেও না, তুমি পারবে। চেষ্টা করে দেখো। আজ সারাদিন সময় রয়েছে। রাতের গভীরে ফুলেরা যখন জেগে উঠবে তখন শুরু হবে আমাদের মিশন। এমন সময় গ্যাজেটের আলো জ্বলে উঠল। প্রফেসর সংযুক্ত হতে চাইছেন। গ্যাজেট অন করলেন রোজ। গ্যাজেটের অন্য প্রান্তে মুখ দেখা যায় প্রফেসর ডাচের। কি উদ্বিগ্ন মুখ! বারবার বলে চলেছেন ওদের ফিরে আসার জন্য। ড্যাড, আপনি কেন ভাবছেন এত? কিচ্ছু হবে না আমাদের। আপনি দয়া করে চিন্তা করবেন না। শরীর খারাপ হবে আপনার। আমরা কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমরা ফিরে আসব। প্রফেসরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গ্যাজেট অফ করলেন রোজ। চোখে মুখে চিন্তার ছাপ, গলা কেঁপে যাচ্ছে আসন্ন বিপদের আশঙ্কায়। বেশিক্ষণ কথা বললে হয়তো ধরা পড়ে যাবেন প্রফেসরের কাছে। হঠাৎ করেই ঝুপ করে নেমে এলো কালো অন্ধকার। সনসন করে হাওয়া বইছে, উত্তাল হয়ে উঠছে সমুদ্র। ভীষণ রাক্ষস যেন গ্রাস করে ফেলতে চাইছে পুরো দ্বীপ। হাওয়ার দাপটে টেন্ট কখন উড়ে যেত যদি না ওরা ক্যাপ্টেন স্যামুয়েল ডাচের টেন্টে চলে আসতো। কি অদ্ভুত শক্তিশালী এই টেন্ট! হু হু মাতাল হাওয়ায় টেন্ট দুলছে বটে, কিন্তু ভেতরে ক্ষতিগ্রস্ত হবার ভয় নেই বললেই চলে। অনেক আগেই নিজেদের টেন্ট গুটিয়ে ওরা এসে প্রবেশ করেছিলেন এখানে। ভেতরটা খুবই আরামদায়ক। রোজ শয্যা পেতেছিল অনেক আগেই। কিছুক্ষণ বিশ্রাম করা যাক। আজ রাতে হয় ওদের জীবনে নেমে আসবে চরম সফলতা, নয়তো ভয়ঙ্কর মৃত্যু। কে জানে আজই ওদের জীবনের শেষ দিন। বাসুকে দু হাতে জড়িয়ে ওর বুকে মুখ গুজে দিলেন রোজ। তীব্রভাবে আকর্ষণ করে গড়িয়ে পড়লেন শয্যায়। ঠোঁটে ঠোঁট রেখে দুজনে শুয়ে রইলেন তাঁবুর ভেতরে। বাইরে তখনও তুফান উন্মাদ বেগে তার আস্ফালন দেখাচ্ছে। ওরা তখন একে অপরের বুকে মিশে ভয়ে চিন্তায় জর্জরিত। বহুক্ষণ পরে থামল সেই ভয়াবহ তুফান। আটলান্টিকের জল এখন স্থির। তুফানের জেরে প্লেন চালানো রপ্ত হয়নি রোজের। সন্ধে নামার আগেই প্রকৃতি অন্ধকারাচ্ছন্ন। আর কিছুক্ষণের মধ্যেই নেমে আসবে বিভীষিকা রাত। তারপরেই শুরু হবে ওদের আসল কাজ। প্রকৃতির নিয়মে ধীরে ধীরে রাত নেমে এলো নির্জন আইল্যান্ডে। প্রচণ্ড শীতে যখন সারা পৃথিবী কাঁথায় মুড়ে, তখন রোজ প্লেন চালকের আসনে, আর বাসু নিজেকে ঝুলিয়ে নিয়েছেন শক্ত করে। তাদের অনন্ত অপেক্ষা সেই ভয়ঙ্কর নীল ফুলের জেগে ওঠার। হঠাৎ করেই একটা মৃদু সুর শোনা গেল। কান পাতল রোজ। সুরের আওয়াজ ধীরে ধীরে বাড়ছে। একটু একটু করে আলোকিত হচ্ছে অন্ধকার কালো দ্বীপ। ফুলের দল মাথা তুলছে মাটি ছেড়ে। সতেজ উষ্ণ রক্তের গন্ধ পেয়ে মরিয়া হয়ে গেছে তারা। কি অপূর্ব, কি অপরিসীম সৌন্দর্য! সারা দ্বীপ এদের আলোয় হয়ে উঠেছে নীল। এত সুন্দর ফুল, অথচ এরা মানব কল্যাণের নয়, ক্ষতির পরিচায়ক। ভীষণ রাগ হচ্ছে আজ ক্যালভিনের ওপরে, প্রকৃতির এই সুন্দর রূপকে বিকৃত করার জন্য। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুকের পাঁজর ভেদ করে। আর দেরি নয় রোজ, প্লেন ওড়াও। আমি কি পারবো বাসু? পারবে, নিশ্চিত পারবে। যেমন বলেছিলাম তেমন করে শুরু করো। প্লেন মাটি ছেড়ে একটুখানি উঠল রোজের চালনায়। একটু একটু করে বেশ খানিকটা এগিয়ে এলো। হঠাৎই বিপ বিপ শব্দ। তার মানে এখান থেকেই বিপদের শুরু। রোজ, যতই বিপদের ঘন্টি বাজুক তুমি থেমো না রোজ। উড়িয়ে নিয়ে এসো একদম ফুলগুলোর ওপর। চলো, কামান রোজ। রোজও এগিয়ে গেলেন প্লেন নিয়ে। কিন্তু কি আশ্চর্য, ফুলগুলো মাথা তুলে আরো জেগে উঠছে, যেন তারা মরিয়া হয়ে উঠছে মানুষের রক্তের স্বাদ নেওয়ার জন্য। ওদের ডাকে জলের প্রাণীরা তো উঠে এসে ধরা দেয়, কিন্তু মানুষের রক্তের গন্ধ হয়তো বহুকাল পায়নি তারা।
ওরা আরো লম্বা হচ্ছে, আরো লম্বা হচ্ছে। এবার প্রায় ছুঁয়ে ফেলবে বাসুকে। বাসু চিৎকার করছে রোজকে আরো উঁচুতে উড়িয়ে নেওয়ার জন্য। রোজ ভয় পেয়ে গেছে, তার বুদ্ধি কাজ করছে না। ওদিকে বাসুও পারছে না অ্যাসিডের জারির মুখগুলো খুলে দিতে, কেমন যেন আটকে গেছে সব। কি দুর্বিষহ পরিস্থিতি। এবার কি হবে? ফুলের তীক্ষ্ণ প্রান্তভাগ প্রায় ছুঁয়ে এসেছে বাসুকে। ঠিক এমন সময় গ্যাজেটের প্রান্তে হাত পড়ে গেল রোজের। মুহূর্তে অন হয়ে গেছেন প্রফেসর ডাচ। সমস্ত ঘটনায় স্তব্ধ হয়ে গেছেন মুহূর্তে, কিন্তু মাথা ঠান্ডা রাখলেন তিনি। রোজকে নির্দেশ দিলেন ডান হাতের কাছের লাল রঙের বাটনটা প্রেস করার জন্য। রোজ তাই করলেন। মুহূর্তে তীব্র গতিতে অনেকটা উঁচুতে উড়ে গেল প্লেনটা। বাসুও অন হলেন। প্রফেসর ডাচ বললেন সাবধানে প্রতিটি জারের মুখ খুব সাবধানে আলগা করতে। বাসুর গায়ে পড়লেও কিন্তু বিপদ। মাথা ঠান্ডা রেখে বাসু তাই করলেন। এবারে বাম হাতের কাছে একটা নীল বাটন প্রেস করতে বললেন প্রফেসর। তাতে কয়েক সেকেন্ড নিচে নেমে আবার নিরাপদ দূরত্বে সরে আসবে প্লেন। তখন আসল কাজটা বাসুকেই করতে হবে। ওইটুকু সময়ের মধ্যে সবকটা অ্যাসিডের জার উপর করে ফেলতে হবে। তাতে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে এই দ্বীপের অভিশাপ। দীর্ঘ একটা শ্বাস নিলেন বাসু। এখন আসল পরীক্ষা দুজনেরই। একজনের সামান্যতম ভুল হলেই দুজনেরই মৃত্যু অনিবার্য। স্রষ্টার নাম নিয়ে নীল বাটনটি প্রেস করলেন রোজ। প্লেন নেমে এলো। মুহূর্তে আলগা করে রাখা অ্যাসিডের জারগুলো উপর করে দিলেন বাসু। চারদিক মুহূর্তে আচ্ছন্ন হলো ধোঁয়ায়। প্রচণ্ড গরম হয়ে উঠল দ্বীপের মাটি। মুহূর্তে লাল বাটনটি প্রেস করলেন রোজ। এক লহমায় প্লেন উড়ে এলো নিরাপদ দূরত্বে। ওই এক সেকেন্ড, মাত্র ওই একটা সেকেন্ডেই বদলে দিল পৃথিবীর ঘটে যাওয়া ঘটনার অনেক কিছু। শক্ত তারের একটা মই ঝুলিয়ে রেখেছিল প্লেন থেকে। এলোমেলো ঠান্ডার হাওয়ায় দুলছিল সেটা। আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে হাত দিয়ে বাসু ধরলেন দুলতে থাকা মইটা। নিচে তখন ধোঁয়ার কুণ্ডলী। ফুলের দুলনির মিষ্টি সুরটা তখন যেন আর্তনাদের মতো শোনাচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে বাসুর। এত সুন্দর ফুলগুলোকে এইভাবে ধ্বংস করতে মন চায়নি তার, কিন্তু না করলেও যে উপায় নেই। একই সাথে ফুলগুলো ঝলসে ছাই হয়ে যাবার কষ্ট, আর অপরদিকে প্রাণে বাঁচার জন্য আনন্দের অনুভূতি। তবু ফুলের আর্তনাদ শুনে ওদের সুন্দর অবয়বগুলো পুড়ে নিশ্চিহ্ন হতে দেখে চোখের জল আর বাঁধ মানছে না বাসুর। তিনি ভুলে গেছেন এক মুহূর্তের ব্যবধানে ওরাও নিশ্চিন্ত হয়ে যেতে পারত এই ফুলগুলোর জন্যই। প্রফেসর ডাচের চোখে জল। তিনিও কাঁদছেন, তবে সেই কান্না পরম আনন্দের। ভীষণ এক অভিশাপ থেকে গোটা দ্বীপকে মুক্তি দিয়েছে তাঁরই দুই সন্তান সমপ্রিয় শিষ্য। তিনি আরও কাঁদছেন এই ভেবে যে সামান্যতম ভুল হলেই তার জীবন থেকে হারিয়ে যেত তার একান্ত স্নেহের দুইজন। তিনি যেন আর কিছুই ভাবতে পারছেন না। কান্না ভেজা চোখে প্রফেসর চেয়ে রয়েছেন তার পরম স্নেহের রোজ আর বাসুর দিকে। অনেকটা দূরে ক্যাপ্টেনের টেন্টের কাছে গিয়ে প্লেন ল্যান্ড করালেন রোজ। হাত তার এখনো থরথর করে কাঁপছে। আস্তে আস্তে বাসুকে নিয়ে বেরিয়ে এলেন প্লেন থেকে। দু হাতে স্বামীকে জড়িয়ে ধরে আকুল কান্নায় ভেঙে পড়লেন রোজ। বাসুও এখনো যেন ঘোরের মধ্যে। তিনি যেন এখনো বিশ্বাসই করতে পারছেন না যে ক্যাপ্টেন স্যামুয়েল ডাচের অসমাপ্ত কাজ সমাপ্ত করেছেন তাঁরাই। টেন্টে প্রবেশ করে বাসুকে এনার্জি ভিটামিন ক্যাপসুল দিলেন রোজ। কিছুক্ষণ পরে একটু সুস্থ হলেন বাসু। বাইরের অবস্থা এখন কি জানার জন্য ওরা চোখ রাখলেন টেন্টের জানলায়। এখনো কালো ধোঁয়ার আচ্ছন্ন চারিদিক। ওখানে ফুল গাছের কি অবস্থা সেটা বোঝা যাচ্ছে না, তাই বাইনোকুলারে চোখ রাখলেন দুজনে। যেখানে অভিশপ্ত ফুলগুলো জেগে উঠত রাতের অন্ধকারে, সেখানে আজ শুধুমাত্র গাছের পোড়া কঙ্কাল। নীল ফুল, সবুজ পাতায় ভরা ফুলগুলো নিদারুণ সৌন্দর্য গলে গিয়েছে ভীষণ মারাত্মক নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডে, যা গাছ তো দূরের কথা, কোনো মানুষকেও গলিয়ে ফেলতে পারে নিমেষে। না, সেখানে আর অভিশাপ আর সৌন্দর্য দুয়েরই চিহ্ন মাত্র নেই। ওরা আনন্দে আলিঙ্গন করলেন দুজন দুজনকে। প্রফেসর গ্যাজেট অফ করলেন হাসি মুখে। ভালোবাসার মানুষ দুটিকে ছেড়ে দিলেন একান্তে। প্রতি বছর অ্যানিভার্সারিতে দুজন দুজনকে সারপ্রাইজ দিয়ে থাকেন, কিন্তু 5 বছরের অ্যানিভার্সারি যে তাদের এমন সারপ্রাইজ দিতে পারে
তা তারা কখনো ভাবতেই পারেননি। তাদের জীবন বাজি রাখা এই রাক্ষসে ফুলের অভিশাপের যুদ্ধে তারা আজ জয়ী। তাদেরই জয়ের কারণে আজ থেকে আর এই দ্বীপ রাতের অন্ধকারে অদৃশ্য নীল দ্বীপ হয়ে প্রহেলিকা জাগাবে না কোনো নাবিকের মনে। এই দ্বীপ আজ থেকে সবার জন্য একটা স্বাভাবিক সাধারণ দ্বীপ হয়েই রইল। নরম শয্যা প্রস্তুত করেছেন রোজ। বাইরে বৃষ্টি নেমেছে হঠাৎ করেই। রাতের আটলান্টিকে বৃষ্টির জল চিকচিক করছে। মনে হচ্ছে যেন হাজার হাজার তারা ঝিকিয়ে উঠছে গহীন রাতের আলো আধারিতে। ঠান্ডা আজ যেন আরো বেশ জাঁকিয়ে মোহময় হয়ে উঠতে চাইছে প্রকৃতিও। আজ আর কোনো বিপদ সংকেত নেই, কোনো বাধা নেই, কোনো অভিশাপ নেই। মাথার উপরে বৃষ্টি ঝরা খোলা আকাশ, চারদিকে আটলান্টিকের কালচে নীল জলরাশি, আর নরম শয্যার উপরে আলিঙ্গনে জীবনের সব থেকে প্রিয় মানুষ। চোখের ইশারায় ওরা ঠিক করলেন আগামীতে খুব শীঘ্রই পিতৃসম প্রফেসর ডাচকে উপহার দেবেন তাদের শিশু সন্তান। প্রফেসরকে আনন্দ দেওয়ার জন্য এর চাইতে ভালো উপহার আর কি হতে পারে। ভালোবাসার প্রবল আকর্ষণে রোজকে বলিষ্ঠ হাতে কাছে টানলেন অরুণাভ। পরদিন সকাল। ভীষণ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন দুজনেই। ঘুম ভাঙল মেশিনের শব্দে। প্রফেসর অন হতে চাইছেন। ওরা হাসি মুখে সুপ্রভাত জানাতেই হাসলেন প্রফেসর। বললেন, সকাল পেরিয়ে এখন দুপুর। ফিরে এসো, ফিরে এসো তোমরা। তোমাদের বুকে না জড়ানো অবধি শান্তি নেই আমার। জাস্ট কাম ব্যাক ডিয়ার, জাস্ট কাম ব্যাক। ওরা হেসে বললেন কাল সকালেই ওনারা রওনা দেবেন। আজকের বাকি দিনটুকু তারা নিশ্চিন্তে একটু পায়ে হেঁটে দ্বীপটা ঘুরে দেখতে চান। দিন কেটে আবার রাত এলো। সেদিন আর বৃষ্টি নেই। নতুন চাঁদের মৃদু আলোয় হাতে হাত রেখে বসলেন দুজনে। বিপদের সীমানা পেরিয়ে ফুলের অভিশাপ পেরিয়ে এসেছেন ওরা। আজ মাথার ওপরে খোলা আকাশ, মিটমিটে কিছু তারারা ছড়িয়ে আছে এদিকে ওদিকে। চারদিকে আটলান্টিকের কালচে নীল জলরাশি, আর আলিঙ্গনে জীবনের সব থেকে প্রিয় মানুষটি। সকাল হতেই নিজেদের জিনিসপত্র গুছিয়ে ওরা উঠে বসলেন প্লেনে। সাথে নিলেন ক্যাপ্টেন স্যামুয়েল ডাচের ব্যবহৃত জিনিসপত্র। প্লেনে উঠে পুরো দ্বীপটা দেখতে পেলেন। কেউ কোথাও নেই। ধুধু বালুময় দ্বীপ যেন বিশাল শূন্যতা নিয়ে বেঁচে রয়েছে আটলান্টিকের বুকে। আর এখানেই কোনো ফুল তার আলোময় সৌন্দর্য নিয়ে আর আলোকিত করবে না দ্বীপকে। আর কোনো হতভাগ্য জলজ প্রাণী আর মানুষ নিশ্চিহ্ন হবে না এই মাটির নিচে। ওরা আবার আসবেন এখানে। রোজ আবার ফুল ফোটাবে এই আইল্যান্ডে। ক্যালভিনের মতো নয়, বরং নয়নাভিরাম সৌন্দর্যে মানুষকে মুগ্ধ করার সাথে সাথে আদরের ছোঁয়া দেবে। শূন্য এই দ্বীপ আবার একদিন প্রাণবন্ত হবে ওদেরই হাতে। ডান দিকের লাল বাটনে প্রেস করলেন অরুণাভ। দ্রুত প্লেন পাড়ি দিল সেই গন্তব্যে, যেখানে ওদের অপেক্ষায় প্রহর গুনছেন স্নেহময় প্রফেসর প্রিন্স ডাচ। শেষ হলো আজকের গল্প রহস্যময় নীলদ্বীপ। গল্প পাঠে আসঞ্জন, বিভিন্ন চরিত্রে দেবাশিস সেনগুপ্ত, অস্মিতা, সৌরভ সাহা, রমাকান্ত, সৌরভ রায় ও মৃত্তিকা। সমগ্র পরিচালনা ও আবহ সৃষ্টিতে বিপুল। পোস্টার ডিজাইনিং ডিভাইন কমেডি। আজকের গল্পের সূত্রধার আমি অভিজিৎ। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ
শুভরাত্রি।